জয়েন করে দীপজয়া। সো আমরা আজকে ক্লাসে খুবই ফাস্ট যাব, যেহেতু স্লাইডগুলো মোটামুটি ইজি, তোমরা দেখতে পাবো স্লাইডগুলো আমি তোমাদের দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো, তারপরে কিছু জিনিস না বুঝলে বলবা। তো আমি যে টপিকের উপরে তোমাকে নজর দিতে বলি তার মধ্যে একটা টপিক হচ্ছে শিল্প বাণিজ্য। এটার মধ্যে হচ্ছে যে 3 নাম্বার পাক্কা, মানে একদম 3-এর মধ্যে তুমি এখন 2 পাবা নিশ্চিত, তুমি ঠিকঠাক মতো যদি পড়ো একদম 2 পাবা, তুমি এখানে গ্যারান্টি সহকারে 2 পাবা। এই টপিকগুলো পড়তে হবে মূলত আমাদের, যে শিল্প উৎপাদন, পণ্য আমদানি রপ্তানি, গার্মেন্ট শিল্প, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক বিমা ব্যবস্থাপনা। তবে আজকে আমার ব্যাংক বিমার উপরে তেমন কোনো এখানের মধ্যে স্লাইড নাই, আমি কিছু স্লাইড অ্যাড করে দিব, কাহুতের মধ্যে আছে এখানের মধ্যে। তো তোমাদের জন্য একটা ইয়ে হচ্ছে আমাদের জিকে যে ওপেন বুক যে এক্সাম হবে, হ্যাঁ ওপেন বুক কয় তারিখ হবে এক্সামটা, ওপেন বুকের জন্য টাইম দেওয়া আছে তোমাদের। সেই ওপেন বুকের সময় আমরা একটা কাউট চ্যাম্পিয়নশিপ নিব। তো কাউট চ্যাম্পিয়নশিপের মধ্যে তোমার এখানে প্রায় 90টা কাহুত আছে। তো 90টা কাহুত, এটার উপরে আমরা একটা তোমার চ্যাম্পিয়নশিপ লঞ্চ করব। তো সেখানে আশা করি তখন তুমি এগুলো প্লে করবে আস্তে আস্তে। ওই কাউট প্লে করতে করতে তোমার এগুলোর উপর ইয়ে হয়ে যাবে। আর জিকেতে পিটু স্ট্র্যাটেজিটা হচ্ছে সহজ কোশ্চেন ভুল না করা। হ্যাঁ, তার মানে একটা কথা আমি তোমাকে 100 বার বলবো, 100 বার বলতে বলতে কানের মধ্যে ঢুকে যাবে, ওইটা তুমি কোনোদিন ভুল করবা না। তো জিকে 50-তে তোমার যেই, আমরা যদি বলি ধরো 30টা কোশ্চেন কমন আসছে, সেই 30টা কোশ্চেন যাতে কোনোভাবে ভুল না হয়, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। বা 25টা কমন আসছে, ওগুলো যাতে ভুল না হয়, তো একই কথা আমরা বারবার বলতে বলতে এটা মুখস্থ যাতে হয়ে যায়। তো দেখো 40-20 কোশ্চেনটা আসছে, অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন, 18 সালে বাংলাদেশের মোট রপ্তানি কত। 38 আসছে বিশেষায়িত ব্যাংকি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আচ্ছা, এটা অর্থনীতির প্রশ্ন চলে আসছে এখানে একটা, সরি, এটা 37 বিসি আছে। স্টেলা ম্যারিস এটা রপ্তানি হয়েছে কোথায়। বেনাপোল সংলগ্ন স্থলবন্দর, সরকারি বিজয়ের সংখ্যা, ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন। 37তম আসছে ন্যাশনাল ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরির উৎপাদিত সারের নাম। তো লাস্ট 43-তে এবং 41-এ শিল্প পাঠটাতে কোশ্চেন আসে নাই। সুতরাং 44-এর জন্য শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কোশ্চেন আসে নাই, তার মানে এখানে কোশ্চেন এসে একদম তোমার হচ্ছে যে যদি না আসে তুমি রাগ করে চলে আসো পরীক্ষার হল থেকে। আমি বলে দিলাম এটা, হ্যাঁ। তবে 1 মিনিট আগে বেরোতে হবে পরীক্ষার হল থেকে। বাণিজ্যিক ভারসাম্য জিনিসটা কি? আমরা আমাদের দেশের জন্য কিছু জিনিস আমরা আমদানি করি, তাই না? আবার আমরা টাকা লাগে আমদানি করতে, তাই না? আবার কিছু জিনিস রপ্তানি করি, তো রপ্তানি করলে আমরা আবার টাকা অর্জন করতে পারি। সো আমাদের মোট আমদানি আর মোট রপ্তানিতে পার্থক্য, তাকে বলা হয় বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। এখন আসো, এটা হলো পণ্য আমদানি রপ্তানি করতেছি, বাংলাদেশের ভিতরে কয় টাকা ঢুকলো, এই যে বিদেশ থেকে টাকা পাঠাই, আবার আমরা আবার দেশ থেকে বাইরে টাকা পাঠাই, তাই না? এই যে কত টাকা ঢুকলো আর কত টাকা বের হইলো, এই যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো, তার যে পার্থক্য তাকে বলা ব্যালেন্স অফ পেমেন্ট। ধরো আমরা বিদেশ থেকে যদি পণ্য আমদানি করতে হয় তাহলে টাকা পাঠাতে হবে না, এখানে পাঠাতে হবে। আবার আমাদের রেমিটেন্স পাঠায় আমাদের, তাই না? আমাদের লোকজন যারা বিদেশ থাকে রেমিটেন্স পাঠায়, তাহলে সেটা হলো ইনফ্লো। আর আমরা এখান থেকে টিউশন ফি পাঠাই যারা বাইরে থাকে, পণ্য কেনার জন্য পাঠাই, ওটা হলো আউটফ্লো। এটা যে পার্থক্য তাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। সো এখন আসো তোমার আমাদের এইটা আগে একটু ব্যাখ্যা করি, বাণিজ্য উদ্বৃত্ত কি জিনিস। তো আমরা যদি যত টাকার কিনবো, আমদানি মানে আমার দেশে ঢুকতেছে, রপ্তানি মানে আমার থেকে বেরোচ্ছে। তো যদি আমদানি থেকে রপ্তানি যদি বেশি হয় তাহলে লাভ হবে না লস হবে বলো? দেশের উন্নতি নাকি অগ্রগতি, মানে সরি উন্নতি নাকি অবনতি, কি হবে? আমদানি চেয়ে রপ্তানি যদি বেশি হয় তাহলে লস কেন হবে? আমদানির চেয়ে রপ্তানি বেশি হলে প্রোগ্রেস হবে, তাই না? মানে উদ্বৃত্ত থাকতেছে, টাকা বেশি থাকতেছে আমার, সো এটাকে বলে বাণিজ্য উদ্বৃত্ত। আর যদি আমদানি বেশি হয়, আমদানি বেশি করতেছো তুমি, রপ্তানি কম করতেছো, তখন কি হবে? ঘাটতি হবে, এটা বলে ট্রেড গ্যাপ। শ্রীলঙ্কা এখন এই ফান্দে পড়ে গেছে কিন্তু, হ্যাঁ ওরা কিন্তু ফান্দে পড়ে গেছে এখন। সো এখন বাংলাদেশ তার এই বাণিজ্য ভারসাম্য ব্যালেন্স অফ ট্রেড কিভাবে রক্ষা করে? হ্যাঁ, শ্রীলঙ্কা হয়ে যাবে, রাইট। ওরা এখন কাগজও কিনতে পারতেছে না, টাকা পয়সা নাই। কিভাবে রক্ষা করে বাংলাদেশ? বাংলাদেশ আরো অনেক দেশ যারা আমরা গরিব তারা কি করি? IMF বেল আউট প্যাকেজ। আচ্ছা, বেইল মানে কি বলতো? বেইল জামিন, তাই না? তার মানে IMF তোমাকে জামিন দিবে, তোমাকে রক্ষা করবে। কেমনে দিবে? তোমাকে টাকা ঢুকা ধার দিবে। তবে অনেক দেশ কিন্তু অস্বীকার করে, কথা না ভাই তোমাদের ফান্ডে যদি পড়ি তাহলে সর্বনাশ। IMF থেকে টাকা পয়সা ধার নিয়ে পৃথিবীর কোন দেশ উন্নতি করতে পারে নাই, বুঝতে পারছো? সো এটা আমাদের দেশ এখন IMF কিন্তু সবসময় অ্যালার্ট থাকে, টাকা পয়সা দেওয়ার জন্য রেডি থাকে, বাট আমরা সবসময় ওদের থেকে
আমরা নিতে চাই না, কারণ আমরা কিন্তু ফাঁদে পড়ে যাবো। সো এইটাই কোশ্চেনটা আসছিল একটা পরীক্ষায়, আইএমএফ বেল আউটের মাধ্যমে। এটা হচ্ছে যে ব্যালেন্স অফ ট্রেড রক্ষা করা হয়, সম্ভবত ব্যাংকে অথবা বিসিএস কোনো এক জায়গায় আসছিল, গুরুত্বপূর্ণ একটা। এটা একটা কনসেপচুয়াল। এখন যেগুলো বলতেছি কনসেপ্টটা যদি ভালো থাকে তোমার, সো তুমি তখন কোনো কিছু অ্যান্সার করতে পারবা, হ্যাঁ না? সো আমরা যদি কোনো জিনিস আমদানি করতে চাই, সো আমরা কাস্টম থেকে অনুমতি নিতে হবে। কাস্টম থেকে যে অনুমতি নিতে হয় তাকে বলে বিল অফ এন্ট্রি বা আগমন পত্র। টেয়ার, টেয়ার বাংলা হলো কর্তা। আমি জানি না এর বাংলা কেন কর্তা করা হয়েছে, ইংরেজি টেয়ারটা আমরা খুব ভালো বুঝি। টেয়ারটা মানে হচ্ছে, দেখবা তুমি কোনো জিনিস যখন কিনবা বিদেশে, ওখানে ধরো বাইরের কোনো জিনিস কিনলে প্যাকেট লেখা থাকে গ্রস ওয়েট, নেট ওয়েট, টেয়ার। টেয়ার মানে কি? ওই প্যাকেটের মূল্য, সরি প্যাকেটের ওজন, প্যাকেটের ওজনকে বলা হয় টেয়ার। সো গ্রস ওয়েট এবং নেট ওয়েট, এই তোমার হচ্ছে যে আমরা যদি পার্থক্য করি তখন আমাদের প্যাকেটের ওজন কত সেটা বের হয়ে চলে আসবে। ডাচ ডিজিজ, এটা হলো একটা অর্থনীতির রোগ, হ্যাঁ। তো যদি কোনো দেশের অর্থনীতি একটা সার্টেইন একটা তোমার সেক্টরের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন সেই দেশ ডাচ ডিজিজ আক্রান্ত হবে। যেমন বাংলাদেশ পোশাকের উপর নির্ভরশীল, তাহলে পোশাক সেক্টর যদি কলাপস করে, তাহলে বাংলাদেশ কিন্তু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা কিন্তু তোমার তোমরা জানো যে চায়না, ওরা আফ্রিকাতে কিন্তু ওরা তোমার ফ্যাক্টরি করতেছে চায়না, হ্যাঁ। তো এখন আফ্রিকা থেকে, তো ধর বাংলাদেশের যে প্রধান যে ক্রেতা ইউরোপ এবং ইউএসএ, হ্যাঁ। তো বাংলাদেশ কাছে নাকি আফ্রিকা কাছে ওদের থেকে? কে কাছে, আফ্রিকা নাকি বাংলাদেশ? ইউরোপ এবং ইউএসএ থেকে আফ্রিকার কাছে, তাই না? তাহলে আফ্রিকা থেকে কিনবে। সো খুব সম্ভবত সেদিন খুব বেশি দূরে না, বাংলাদেশে খুব ঝামেলায় পড়ে যাবে, কারণ তোমার চায়না ওরা খুব পরিকল্পিতভাবে ওরা আফ্রিকাতে কিন্তু তোমার পোশাক কারখানা ওরা বানাচ্ছে, হ্যাঁ। তো আফ্রিকার দেশও চায় তারা। এখন সস্তা শ্রম, যদিও বাংলাদেশে কেন পোশাক কারখানা ডেভেলপ করছে, প্রধান কারণ সস্তা শ্রম। পৃথিবীর কোথাও এত সস্তা শ্রম নাই। বাংলাদেশে 8,000 টাকা দিয়ে লোক কাজ করবে, অন্য দেশে কাজ করবে না। সো আফ্রিকাতে আরো সস্তা কাজ করবে। তার মানে বাংলাদেশ কিন্তু ভীষণ রকম কম্পিটিশনে পড়ে যাবে। আমরা জানি না আসলে ফিউচার আসলে খারাপ হবে হবে না, কিন্তু হইতে পারে বাংলাদেশ একটা কম্পিটিশনের মধ্যে পড়বে, কারণ আফ্রিকা আরো কম টাকায় ওরা বানাবে। সো আসলে ভবিষ্যতে আমরা জানি না কি হয়। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সো কোন একটা দেশ বাংলাদেশে যদি নগদ টাকা দিয়ে যদি ওরা যদি ইনভেস্ট করে, কোনো শিল্প কলকারখানা করে বা এখানে যদি কোনো বিনিয়োগ করে, তাকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ। তো 2021 সালে সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্ভবত যুক্তরাজ্য থেকে, আমি এরপরে চেক করে রাতে স্লাইডটা আপলোড করে দিব। 21 সালে তোমার সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কারা কারা করছে, মীরা এটা জানার কথা। সো সম্ভবত ইউকে, আমি এরপর কনফার্ম হয়ে স্লাইডটা রাতে আপলোড করব। ক্রিপ্টোকারেন্সি, এটা হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা, সো যে কোনো বাস্তব রূপ নাই, হ্যাঁ। তার মানে এটা পুরোটা ডিজিটাল একটা সিস্টেম, এরকম টাকা এরকম তোমার এরকম কয়েনের মতো, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক কয়েন যেটা, হ্যাঁ। তো বর্তমানে সবচেয়ে টপ ক্রিপ্টোকারেন্সি যেটা, সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সি, ওকে। তারপরে ইথারিয়াম একটা বিটকয়েন, তারপরে এগুলো হচ্ছে টপ 10, হ্যাঁ। সো তারপরে যখন তোমার ডোজি কয়েন একটা আনতেছে, যে কুত্তার মতো মাথা যেটা আছে, হ্যাঁ, ডোজ কয়েন যেটা, ওটা। সো যদি তুমি কখনো তুমি যদি চাও যে অল্টারনেট ইনভেস্ট করবা, সো ধর স্টক মার্কেট ছাড়া অল্টারনেট, তাহলে সেক্ষেত্রে তুমি ক্রিপ্টোকারেন্সির কথা চিন্তা ভাবনা করতে পারো। তবে আগে পড়াশোনা করবে, এরপর ইনভেস্ট করতে পারো। কারণ অল্টারনেট ইনভেস্ট আমরা সবসময় আমরা চাই আমাদের তরুণ সমাজ ওরা অল্টারনেট ইনভেস্টমেন্ট জিনিসটা বুঝুক, হ্যাঁ। সো যাদের বিটকয়েন ছিল 2000 ধরো তোমার 13-14 সালে, রিস্ক তো অবশ্যই, তো রিস্ক না থাকলে ব্যবসা কেমন হবে? তো চিন্তা করো, তো যখন 2012-13 সালে ছিল, এখন যাদের তারা যখন কিনছিল তখন ওদের অবস্থা কি তুমি চিন্তা করো। তো এনএফটি আছে তোমার হচ্ছে যে, আচ্ছা এনএফটি জিনিসটা আমি ব্যাখ্যা করবো একদিন কি। ইকোনমিক কাউন্সিল হচ্ছে যারা বৈদেশিক বাণিজ্য প্রসারের জন্য দূতাবাসের যে ব্যক্তি থাকে তাকে বলা হয় ইকোনমিক কাউন্সিলর। রেমিটেন্স, সো আমাদের তোমার প্রবাসী বাংলাদেশি যারা টাকা পাঠায় ওটাকে বলা হয় রেমিটেন্স। আর আমাদের বাণিজ্যিক ঘাটতি অধিকাংশ পূরণ করা হয় রেমিটেন্স থেকে। সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি টাকা পয়সা আমাদের লোকজন সেখান থেকে পাঠায়। তো ফেসবুক যেই তোমার ক্রিপ্টোকারেন্সি আনবে, সেটার নাম হবে লিব্রা। এখন ওরা পরীক্ষা করতেছে। সো লিব্রা দেখো, লিব্রা কিন্তু তোমার মোটামুটি যত রকম কার্ড সিস্টেম আছে সবকিছু তুমি লিব্রা ইউজ করতে পারো। লিব্রা দিয়ে তুমি একদম উবারে চড়তে পারবা, মানে দুনিয়ার সবকিছুতে লিব্রা ইউজ করতে পারবা। লিব্রার তোমার হচ্ছে যে একটা তোমার হোপফুলি এটা খুব দ্রুত চলে আসবে। তো লিব্রা যখন আসবে, এটা একটা তোমার মানে গ্লোবালি এটা একটা তোমার ঝড় উঠাবে তোমার ক্রিপ্টোকারেন্সি জগতে।
মুক্ত বাণিজ্য মানে হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যদি তোমার কোনো প্রকার তোমার টেরিফ ছাড়া যদি তোমার যে অবাধ যে বাণিজ্য তাকে বলা হয় মুক্ত বাণিজ্য। তো ধরো বাংলাদেশ তোমার ধরো চায়নাতে একটা পণ্য পাঠাবে, চায়নায় কোনো তোমার কোনো শুল্ক দিতে হবে না, ওটা ছাড়া যদি বাণিজ্য করা হয় তখন তাকে বলা হয় ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্য। আর সংরক্ষণ মাধ্যমে উল্টাটা, যে তুমি যদি হচ্ছে যে এখানে তুমি ইয়া করতে চাও, আমার এখানে যদি পণ্য বেচতে চাও তাহলে তুমি অনেক টাকা এখানের মধ্যে সরি শুল্ক দিতে হবে। যেমন ধরো বাংলাদেশ চাচ্ছে গাড়ি বাংলাদেশে না ঢুকুক, তাই না? তো 400% ট্যাক্স কেন গাড়িতে বাংলাদেশে? 400% ট্যাক্স দিতে হয় গাড়িতে। তুমি গাড়ি ঢুকাইতে চাও, ধরো তুমি একটা গাড়ি বাড়ি যদি হয় 2 লাখ টাকা, তো বাংলাদেশ গভর্নমেন্টের প্রথমে তোমাকে 8 লাখ টাকা দিয়ে দিতে হবে। তাহলে তোমার কিনা পড়বে কয় টাকা? 10 লাখ টাকা তোমার কিনা পড়বে। ধরো টাটা নেন একটা 1 লাখ টাকা, হ্যাঁ, সরকারকে দিতে হবে তোমাকে আগে 4 লাখ টাকা, তারপরে তুমি কিনতে পারলা 5 লাখ টাকা দিয়া। এখন তো যে কিনে সে এবার বেচবে। সো আমরা যেটা চাই যে গাড়ি কম ঢুকুক দেশে, সেই জন্য গভর্নমেন্টের উপরে উচ্চ হারে এটার উপরে শুল্ক আরোপ করছে, যেমন অ্যালকোহলের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। তো আমদানি রপ্তানি কিন্তু পণ্যের উপর যে ধার্যকৃত যে কর তাকে বলা হয় ট্যারিফ বা শুল্ক। প্যারা শুল্ক জিনিস, আমরা যদি আমদানি কিন্তু পণ্যের উপর অতিরিক্ত কোনো শুল্ক বা কর আরোপ করি তাকে বলা হয় প্যারা শুল্ক। এমপিতে দিতে হয়, রাইট? এমপিদের হচ্ছে যে ওরা ফ্রিতে গাড়ি ইম্পোর্ট করতে পারে। সো আমাদের সবাই এমপি হওয়া ট্রাই করা উচিত, তাই না? ফ্রিতে যদি গাড়ি আনতে চাই। কোটাতে বুঝতেছো যে নির্দিষ্ট করে দেয়া, হ্যাঁ, যে ধরো ইয়েসও বললো যে ঠিক আছে আমার কাছে তোমার আমি সবসময় আমার যা চাহিদা হবে তোমার থেকে আমি 10% তোমার থেকে কিনবো, তোমার জন্য এতটুকু বরাদ্দ দিলাম, কোটা দিয়ে দিলাম, তোমার থেকে আমি $1 কোটি কিনবই। সো তুমি খুব ইজিলি আমার থেকে বেচতে পারো। দিস ইজ কল্ড কোটা। মাসুল বা টোল, টোল মানে এই যে তোমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাবা, ফ্রি যেতে পারবা কিনা? কি বলো, ফ্রি যেতে পারবা পদ্মা সেতুর উপর দিয়া? টোল দিতে হবে, তাই না? টাকা দিতে হবে তোমাকে। তো মাসুল বা টোল হচ্ছে তোমার বিদেশি পরিবহন প্রতিষ্ঠান নিজ দেশের জায়গা ব্যবহারের জন্য যা পরিশোধ করে, তোমার হচ্ছে যে সেটা বলে মাসুল বা টোল। যেমন ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশের উপর দিয়ে যদি যায় তাকে কি দিতে হবে? টোল দিতে হবে। বাংলাদেশের ওটা অবশ্য তোমার সেটাও টোল, কিন্তু সেটা বিদেশি না। ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ যখন তোমার ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট যে চুক্তি, হ্যাঁ, ওটা টোল দিতে হবে বাংলাদেশকে, দেন টাকা দিতে হবে যদি আমার জায়গা ওরা ইউজ করে, যদি সেটা খুবই কম অ্যামাউন্টের। কাটেল, কাটেল মানে হচ্ছে তোমার সো জাহিদ, ধরো জাহিদ হচ্ছে সয়াবিন তেল বেচে, জাহিদ হচ্ছে তোমার সয়াবিন তেল ওরা ও কন্ট্রোল করে মার্কেট, ওরা কি করলো সিন্ডিকেট করলো, সিন্ডিকেট করে কয় আমরা কালকে থেকে 165 টাকা দিয়ে তোমার সয়াবিন তেল বেচবো। সো এই জিনিসটা বলে কাটেল। একজোট হয়ে ওরা এক দাম রাখার সিদ্ধান্ত নিল। যেমন ওপেক হলো পেট্রোলিয়ামের কাটেল, সো ওপেক দাম ঠিক করে দেয়, হ্যাঁ। তো আমি তোমাকে তেল বাড়ার একটা গল্প বলি। তো তোমার হচ্ছে যে আমাদের জাহিদ ও হচ্ছে তো ওরা ওরা তোমার সয়াবিন তেল বেচতো আর কি। তো লিটার ছিল 100 টাকা, হ্যাঁ, 100 টাকা হলো সয়াবিন তেল লিটার। তো এখন তোমার ওরা করলো কি, তোমার সয়াবিন তেলের দাম বাড়াই দিল, 40 টাকা বাড়াই দিল, 140 টাকা ওরা বাড়াই দিল পার লিটার, হ্যাঁ। এখন দেশে হুলস্থুল লেগে গেল, হ্যাঁ, ঘটনা খুব খারাপ, 140 টাকা করে দিল তোমার হচ্ছে যে লিটার, হ্যাঁ। মানে ওরা বাড়াবে, এটা করবে, সরি এখনো করে না, এটা করার ওদের প্ল্যান আর কি, এটা করবে ওরা, এটা তো প্ল্যান 40 টাকা করবে। এখন ওরা ওরা এটার জন্য মন্ত্রীলোকে বুঝতে গেল, মন্ত্রীরা বললো যে মন্ত্রী মহোদয় আমরা তো 100 টাকাতে 140 টাকা করতে চাই, লাভ করতে চাই, কি করবো? মন্ত্রীকে তোমরা 200 টাকা করে দাও লিটারটা, হ্যাঁ। কত আমরা কয় টাকা করে দাও? কত আমরা 200 টাকা লিটার করে দাও। তো জাহিদারা কি করলো, ওরা পরদিন করলো তেলের দাম 200 টাকা। এখন তো হুলস্থুল লেগে গেলো দেশে, হ্যাঁ, প্রথম আলোতে তোমার সব লেখা যাবে শুরু করলো 200 টাকা লিটার, হ্যাঁ, খুবই তোমার এটা নিয়ে আলোচনা হইলো ফেসবুকে টেসবুকে। এখন মন্ত্রীগুলো এই তোমরা তেলের দাম কেন বাড়াইছো? ঠিক আছে আমি দাম নির্ধারণ করে দিচ্ছি। দাম নির্ধারণ করে কত করে দিলাম? 160 টাকা করে দিলাম, হ্যাঁ। পুরা মন্ত্রী রে, আরে কি মন্ত্রিত্ব, কি পাওয়ার দেখছো নি, 60 টাকা করে দিছে। মন্ত্রী জাহিদের কাছে, জাহিদ ভাই তোমরা 140 টাকা রাখবা, 20 টাকা আমার দিয়ে দিও। এইভাবে জিনিসের দাম বাড়ানো হয় সিন্ডিকেট করা। বুঝতে পারছো কিনা মেকানিজমটা? হ্যাঁ, ক্লিয়ার কনসেপ্ট একদম না? সুতরাং দাম কমানোর জন্য তুমি মন্ত্রীকে বলে কোনো লাভ নাই, ও মন্ত্রীর দাম ওইখান থেকে বাড়ে সবকিছু, হ্যাঁ। তুমি কি মনে করো যে মন্ত্রীর টাকা না দিয়ে দাম বাড়ানো হয় পণ্যের? সবকিছু ওখান থেকে কলকারি লাড়া হয়, মন্ত্রী টাকা দেওয়া ছাড়া তুমি দাম বাড়াতে পারবে না। এরকম সিন্ডিকেট কি আপনি তুমি করতে পারবা মন্ত্রীকে টাকা না দিয়া? আচ্ছা এটা বাইরে বলার দরকার না, যদি রেকর্ডিং আছে আমার আবার চাকরি থাকবে না। আমাদের দেশের মন্ত্রী, এটা অন্য দেশে, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এগুলা, আমাদের দেশ ভালো, এটা শ্রীলঙ্কার কথা বলতেছি আমি এখানে। ডাম্পিং কি জিনিস? ডাম্পিং হচ্ছে তোমার বিদেশি পণ্য দেশীয় বাজারের চেয়ে যদি কম দামে বিক্রি করা হয় সেটা হলো ডাম্পিং, হ্যাঁ। এখন ধরো তোমার ধরো ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া তারা হচ্ছে যে চিন্তা করলো বাংলাদেশে চিনির বাজার দখল করতে হবে, বাংলাদেশ ধরো, হ্যাঁ। তো বাংলাদেশের
তোমার দেশে যে চিনি উৎপাদন হয় সেটা কেজি হলো 50 টাকা। হ্যাঁ, তো ইন্ডিয়াও ওদের দেশেও 50 টাকা বা 52 টাকা। হ্যাঁ, তো ওরা করলো কি, বাংলাদেশের মধ্যে ওরা 40 টাকা করে বেচবে। হ্যাঁ, ওরা বাংলাদেশি ব্যবসায়ীদের আরো কম মূল্যে চিনি দিল, তো ওরা ইন্ডিয়ান চিনি 40 টাকা করে বেচা শুরু করলো, 10 টাকা করে লস দিল। আচ্ছা, এর ফলে কি হবে? তো বাংলাদেশি তো তোমার শ্রমিকের উৎপাদন আছে বা শ্রমিকের ব্যয় আছে, বাংলাদেশ কি তাহলে কি হবে শেষ পর্যন্ত? কলকারখানাগুলো থাকবে, চিনি কলগুলো থাকবে? ওরা কম দামে বেচলে থাকবে না। তাহলে ওরা কিছুদিন কম দামে দিল, বাংলাদেশের কলকারখানা কি হবে? থাকবে না। আলটিমেটলি সেটা হয়েছে, তাই না? চিনির বাজার সেটা হয়েছে। বাংলাদেশের চিনি কলগুলো কি হয়ে যাবে? আস্তে আস্তে চিনি কাগজ টাগজ কি হয়ে যাবে? ওগুলা ধ্বংস হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই না? নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? এবার ও কবে, বেটা আমি লস দিছি তো 80 টাকা করে দে বেটা, 80 টাকা দেবে। এবার সব যা লস দিছে সেটা তোমার এবার একসাথে নেবে, 80 টাকা দেবে। অনেক লসে বেচছে তোদের কাছে। এই জিনিসটাকে বলা হয় ডাম্পিং। মানে তুমি যদি কোনো দেশের যদি বাজার দখল করতে চাও, তুমি ওখান থেকে কম দামে পণ্য দিবা, দেওয়ার পর ও দেশে বাজার শেষ, তুমি বেশি দামে বেচবা। দিস ইজ কল্ড ডাম্পিং। কনসেপ্ট ক্লিয়ার, তাই না? ওকে। চায়না এটা করে, রাইট। চায়না কোনো দেশে মার্কেট দখল করতে এটা করে, ওরা কম দামে দেয়। যখন ওদের দেশের বাজারটা নষ্ট হয়ে যায়, ওদের স্থানীয় বাজার, তখন ওরা কম দামে দেয়। তো আমরা কিছু গোষ্ঠীর নাম দেখি অর্থনীতির সাথে জড়িত। H&M, এরা হলো সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা বাংলাদেশ থেকে কাপড় কিনে। হ্যানসেন মরিস এবি। ইয়াং ওয়ান বাংলাদেশি বিনিয়োগের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দক্ষিণ কোরিয়ার। হ্যাঁ, পোশাক খাতে ওদের সবচেয়ে বড় তোমার হচ্ছে যে বিনিয়োগ। ককাস, এটা মার্কিন কংগ্রেসে বিভিন্ন দেশের পক্ষে তোমার কাজ করার জন্য বহুদলীয় একটা পরিষদ। বাংলাদেশ ককাস, ওরা বাংলাদেশের হয়ে ওরা তোমার হচ্ছে যে কার্যাদি সম্পাদন করে। ককাস। সো টিকফা, টিকফা হলো ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট, এটা চুক্তি। এটা হচ্ছে তোমার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি। এই চুক্তিটা করা হয়েছে তোমার হচ্ছে যে 2013 সালে, এবং 22 সালের আগস্টের প্রথম বৈঠক হয়। সাল যদি মনে না রাখতে পারো অসুবিধা নাই, বাদ দিতে পারো। আমি শুধু মনে রাখো বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি। প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এটা মানে হচ্ছে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক ব্যবস্থা। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে তোমার খুব রিসেন্টলি বাংলাদেশে ভুটানের সাথে একটা চুক্তি হয়েছে। চুক্তিটা হলে বাংলাদেশে 11টা পণ্য ভুটান ওরা নিবে। হ্যাঁ, অগ্রাধিকার ভিত্তিতে নিবে। মানে হচ্ছে ধরো ভুটানের সে কাগজ লাগবে, তার মানে অন্য দেশেও যদি দেয় কাগজ, বাংলাদেশেরটা সে নিয়ে নিবে, বাংলাদেশকে প্রায়োরিটি দিবে। আর ভুটানের 34টা পণ্য বাংলাদেশ প্রায়োরিটি দিবে। তো এটা স্বাক্ষর হয়েছিল 6 ডিসেম্বর 2020 সালে। যথারীতি সাল যদি মনে রাখতে পারো বাদ দাও, যে জিনিসটা মনে রাখো কি জিনিস। লোকাল কনসালটেন্ট গ্রুপ, এটা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত 39টা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক জাতা গোষ্ঠীতে জোট। এটি সদস্য হলো বর্তমান নির্বাহী এডিবি, নেদারল্যান্ড, নরওয়ে, ইউএসআইডি, ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংক। জয়েন্ট ইকোনমিক কমিশন বা জেইসি, এটা হচ্ছে সাধারণত জয়েন্ট মানে কি যৌথ, তাই না? যৌথ অর্থনৈতিক কমিশন, দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলোর একটা নিষ্পত্তির লক্ষ্য এটা ক্রিয়েট করা হয়। বর্তমানে বাংলাদেশের সাথে 17টা দেশের সাথে তোমার জেইসি আছে, আর একটা সংস্থার সাথে আছে। হ্যাঁ, জিএসপি কাইন্ড অফ প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট। জিএসপি কাইন্ড অফ তোমার মানে কোটা ভিত্তিক সিস্টেম জিএসপি। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বা বিডিএফ, এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়নে যারা আমাদের উন্নয়ন চাই তাদের একটা জোট, আমাদের হেল্প করার জন্য। 1974 সালে ফ্রান্সের উদ্যোগে এটা করা হয়েছে। নামটা হচ্ছে প্যারিস এইড গ্রুপ। তো এটা প্রথমে প্যারিসের মধ্যে এটা সম্মেলন হইতো, ওরা বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করতো ব্যাপক পরিমাণে, এবং বিশ্বব্যাংক এখানে খবরদারি করতো। তো 2001 সালে এটা নাম চেঞ্জ হয়ে গেছে বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। তো আগে সভাপতি থাকতো বিশ্বব্যাংক, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে না তোমাদের আমাদের এটা আমরা করবো সভাপতিত্ব, আমাদের উন্নয়ন তোমরা চাও তো। তো এখন আমাদের অর্থমন্ত্রী এটাকে কি করবে? সভাপতিত্ব করবে। সো বিডিএফ এর এখন তোমার সভাপতিত্ব করবে আমাদের অর্থমন্ত্রী, মনে রাখতে হবে। আগে মিটিং হইতো প্যারিসে, এখন মিটিং হয় ঢাকায়। পার্টনারশিপ হলো ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং ব্র্যাক। শিল্প মন্ত্রণালয় গঠিত হয় 1972 সালে, মানে স্বাধীন হওয়ার পরই। আর মুজিবনগর সরকারের শিল্পমন্ত্রী হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ইউসুফ আলী ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম শিল্পমন্ত্রী। তার মানে মুজিবনগর সরকার, যেটা আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকার, সেখানে ছিল ক্যাপ্টেন মনসুর আলী। আর দেশ স্বাধীন হওয়ার পরে ইউসুফ আলী। শিল্প মন্ত্রণালয়ে আমরা কিছু অফিস আছে, বিসিআইসি, বিএসএফআইসি, বিএসসিসি, বিএসসিআইসি। আমি দেখি জিনিসগুলো কি। বিসিআইসি মানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এগুলোর শুধুমাত্র ইলেবোরেশনে শিখবা। এই বিসিআইসি মানে কি, ইলেবোরেশনে শিখলা। আর এর আন্ডারে 13টা প্রতিষ্ঠান আছে, সার কারখানা 8টা, আর অন্যান্য 5টা প্রতিষ্ঠান আছে। এটাকে আমরা কেমিক্যাল নিয়ে কাজ করে। বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এগুলো শুধু ইলেবোরেশনে শিখবা। চিনিকল আছে,
15টা, হ্যাঁ চিনিকল আছে 15টা। বিএসসিসি বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন 9টা শিল্প প্রতিষ্ঠান এর আন্ডারে আছে। ইলাবোরেশনে শিখবা বিএসসিসি মানে কি। বিএসসিএসি বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন, মানে ক্ষুদ্র এবং কুটির শিল্প। বিএসটিআই আমাদের খুব পরিচিত একটা তোমার অর্গানাইজেশন, তাই না? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেখানে বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য ওরা টেস্টিং করে সার্টিফিকেট দেয়। 1985 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। ডিপিডিটি ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন এন্ড ট্রেডমার্ক, হ্যাঁ 2003 সালে প্রতিষ্ঠা হয়। সো ইলাবোরেশনে শিখবা যে ডিপিডিটি মানে কি। ওরা বিভিন্ন জিনিসের পেটেন্ট দেয়, তাই না, কোন ট্রেডমার্ক যারা দেয়। তোমরা জানো যে কিছুদিন আগে তোমার হচ্ছে যে আমাদের একটা বইয়ের প্যাটেন্ট নিয়ে খুব তোমার ঝামেলা হয়েছে, বলতে পারো কি, একটা বইয়ের, একটা জনপ্রিয় বইয়ের রাইটার নিয়ে খুব ঝামেলা হয়েছে তোমার, এটা আসলে পেটেন্ট, কারণ মেধাস্বত্বটা কার এটা। হ্যাঁ সো আমরা হচ্ছে যে ওটা নিয়ে মাসুদ রানা নিয়ে, তাই না, মাসুদ রানার এটা নিয়ে, এটার মেধাস্বত্ব নিয়ে খুব ঝামেলা হয়েছে। মাসুদ রানা আসলে অরিজিনালি কে লিখছে, তোমরা জানো মাসুদ রানার প্রথম কয়েকটা বই লিখে শুধুমাত্র কাজী আনোয়ার হোসেন, প্রথম কয়েকটা। কিন্তু মাসুদ রানা পুরো প্রায় তোমার হচ্ছে যে পরে 250টাই সবগুলো লিখছে তোমার। মূলত কে লিখছে, মারা গেছে কদিন আগে, দুজন মারা গেছে অবশ্য, আমরা দুজনে তোমার হচ্ছে আত্মা শান্তি পাক। বাট আচ্ছা শেষ পর্যন্ত মনে হয়েছে এটা। তো বিএবি এটা হচ্ছে বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড। বাংলাদেশ সরকার একটা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। ওরা কি করে, ওরা আন্তর্জাতিক মান এবং গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগার সনদ প্রদান করে। হ্যাঁ এক্রিডিটেশন দেয়। তুমি দেখবা বিভিন্ন তোমার প্রতিষ্ঠান বলবে যে আমাদের এটা কিন্তু এক্রিডিটেড প্রতিষ্ঠান। হ্যাঁ যেমন আইএসও সার্টিফিকেশন, এটা একটা এক্রিডিটেশন সিস্টেম। তা আমাদের বাংলাদেশে একটা এক্রিডিটেশন সিস্টেম আছে, বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ড, যেটা বলা বিএবি। বিটাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, এটা একটা শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র। বিটাক পরীক্ষা আসতে পারে, বিটাক কি মানে কি করে, এটা কি জিনিস, এটা হচ্ছে একটা কারিগরি সহায়তা সেন্টার। সো এটার ইলাবোরেশন হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। শিল্প কি জিনিস, শিল্প হচ্ছে আমাদের সমাজে দ্রব্য বা সেবা উৎপাদন নিয়োজিত স্ব উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে বলবো আমরা শিল্প। তো শিল্পের প্রকারভেদ কি, শিল্প হলে 3 ধরনের হতে পারে, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প, মূলধন উৎপাদনের পরিমাণ এবং শ্রমিকের সংখ্যা অনুযায়ী। সো হোয়াট ইজ বৃহৎ শিল্প? বৃহৎ শিল্প মানে হচ্ছে তোমার যেটার জন্য প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী অনেক কিছু প্রয়োজন হয়, এটা বৃহৎ শিল্প। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানি করা, যেমন পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, তারপরে তোমার রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ, বৃহৎ শিল্প, অনেক লোকের প্রয়োজন। মাঝারি মানে যেটা হচ্ছে তোমার 1.5 কোটির চেয়ে বেশি মূলধন লাগবে, সেটা মাঝারি শিল্প। হালকা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ নাট বল্টু বানায় যেখানে এরকম, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ, এগুলো হচ্ছে মাঝারি শিল্প। তো ক্ষুদ্র শিল্প কোনটা, 1.5 কোটির কম হলে সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। তুমি কেউ ভাই বৃহৎ শিল্পের কোনো এরকম আগে আছে কি, এত কোটি টাকা না, এরকম কিছু না, এটা হলো হিউজ, এটা তো আসলে কোনো লিমিট নাই, তাই না, 1 লাখ কোটি টাকা হইতে পারে এটা। হ্যাঁ এটা কোনো লিমিটেশন নেই। ক্ষুদ্র মানে 1.5 কোটি টাকা কম মূলধন যদিও, সেটা হলো ক্ষুদ্র। যেমন হচ্ছে তোমার চালকল তুমি দিতে পারো একটা, তাহলে চালকল দিলে এটা ক্ষুদ্র শিল্প। ছোট ছোট জুতার কারখানা, প্লাস্টিক কারখানা, হ্যাঁ খাদ্য প্রক্রিয়াজাত কারখানা, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। এখন আসো আমরা হচ্ছে যে হ্যাঁ আপার লিমিট বলে কিছু না। হ্যাঁ আমরা যদি হচ্ছে মাঝারি শিল্প হচ্ছে আমরা 1.5 কোটি থেকে আমরা 10 কোটি টাকা নিচ পর্যন্ত মাঝারি শিল্প, এর উপরে যদি যাই আমরা বৃহৎ শিল্প। বাট আপার কোনো লিমিট নাই এখানে, কত হইলে বৃহৎ শিল্প বলবো। আমরা 10 কোটির উপরে যে কোনো লিমিট আমরা হতে পারে, যে কোনো অ্যামাউন্ট হইলে বৃহৎ শিল্প বলবো। 1 লাখ কোটি, 2 লাখ কোটি হতে পারে, সেটা মানে আপার কোনো সিলিং নাই তার জন্য আমাদের। হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প তোমার আমরা আরএমজি টার্মটার সাথে খুব পরিচিত। সো আরএমজি মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস। তো বাংলাদেশের সর্ববৃহৎ, হ্যাঁ ইনভেস্টমেন্ট রাইট, সর্ববৃহৎ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প। হ্যাঁ সো কি এই যে একজন পোশাক শিল্পীকে দেখা যাচ্ছে, উনি এখানে অনেক পরিশ্রম করে অনেক কাজ করতেছে, হ্যাঁ অনেক কঠোর পরিশ্রমী। এই জন্য ওনার মাধ্যমে তো তোমার হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে তোমার ঠিকই আছে মিয়া, ওনারা টাকা পয়সা, উনি যদি কাজ না করতে এখানে মধ্যে, ওনার নাম কি, আচ্ছা আমি আমি জানি না অবশ্য, আমি ফেসবুক ইয়া থেকে সরি গুগল থেকে নিছি, নাম জানি না। তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে কখন, 60-এর দশকের প্রথমে এটা তোমার হচ্ছে যে শুরু করে। হ্যাঁ তো বাংলাদেশে 2 ধরনের তোমার হচ্ছে যে তৈরি পোশাক হয়, একটা হলো ওভেন ওয়ার, একটা নিট ওয়ার। এই যে ওভেন ওয়ার মানে এই যে এই যে সেলাগুলি এরকম আড়াআড়ি, হ্যাঁ এগুলো ওভেন ওয়ার, এগুলো নিট ওয়ার। হ্যাঁ নিট ওয়ার। পোশাক খাতে নারী শ্রমিকের শতকরা হার হলো 30%। ও আবার আবার ছবি চলে আসছে, আচ্ছা ডাবল হয়ে গেছে না, রিপিটেটিভ, মানে এক লোকের ডাবল দেখতে ভালো লাগতেছে না। 83% হচ্ছে নারী শ্রমিক। সো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
পদচুরি আমি ভাই আমি কোনো নায়ক নাকি চিনি না ভাই, আমি এগুলা দেখি না, দেখা না না এরকম দেখা ঠিক না। আমি গুগলে সার্চ দিলে দেখিয়েছি, আমি লিখি পোশাক শিল্পী বাংলাদেশ, বিখ্যাত পোশাক শিল্পী লিখছি, দেখি ওনার নাম চলে আসছে, ওখান থেকে আমি একটু নামটা নিলাম আর কি। মানুষের তৈরি পোশাক শিল্পের জনক যাকে বলা হয়, তো তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল কাদের খান। হ্যাঁ, উনি যখন প্রথম বাংলাদেশে তোমার ওই যে এগুলো শুরু করছে, তোমার লোকজন কি করছে জানো, ওই মেয়ে আপনি যে দর্জির কাম শুরু করছেন না, আপনি দর্জিগিরি করতেছেন এখানে। তখন তো চিন্তা করে এই লোক যখন শুরু করছে তখন কিন্তু কি পাঁচের লোকে কি বলে, উনি কিন্তু এটাকে পাত্তা দেয় না, উনি কিন্তু আগায় গেছে। তার আজকে দেখো বাংলাদেশ গার্মেন্ট শিল্পের উপর আছে, উনি শুরু করে তখন গ্রামে এগুলো কি শুরু করছেন মিয়া, দর্জি কাম করতেছেন এখানের মধ্যে না, লোকজন নিয়ে এখানে দর্জিগিরি করেন এগুলা। তাহলে এখন তুমি অবস্থা চিন্তা, এই জন্য সবসময় তোমার কাছে যেটা, যেটা তোমার ড্রিম, যেটা লোকে কি বলে সেটা কখনো তুমি ভাববা না, লোকে কি বলে এটা ভাবার কোনো দরকার নাই, তুমি এটা কোথায় আগায় যাবা, ইনশাল্লাহ তুমি সেখানে সাকসেসফুল হবাই হবা। তো প্রথম যে গার্মেন্টস কারখানা বা পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান তার নাম হচ্ছে রিয়াজ গার্মেন্টস। হ্যাঁ, এর প্রতিষ্ঠা হচ্ছে 1973 সালে। তো এখানে যেটা রিয়াজ, এই রিয়াজ না, আবার এটা চিত্রের এক রিয়াজ না, ওইটা হলো আরেক রিয়াজ। আমি কোনো ছবি পাই না এখানের মধ্যে, তো ভাবলাম যে একটা রিয়াজ বাইরের ছবি এখানে দিয়ে দেই। সিনেমার নাম জানো কিনা, এটা ডানে যে পোস্টারটা আছে, এটা খুবই বিখ্যাত সিনেমা। তোমার কি সিনেমা বলতে পারবা, যে বলতে পারবো ওরা আমি এখন, ওরা আমি কি পুরস্কার দিব? আচ্ছা আচ্ছা, কি বলতে পারবা না, আচ্ছা ঠিক আছে, বলতে পারলে হচ্ছে থিনলে বলবে, থিনলে খুব বাংলা সিনেমা বক্তব্য যাচ্ছে, প্রেমে তাজমহল মুভির, রাইট। তো বাংলাদেশে পরিকল্পিত ভাবে প্রথম যে গার্মেন্টস তার নাম হচ্ছে দেশ গার্মেন্টস। তো চিন্তা করো তাহলে, পরিকল্পিত, তার মানে এটা কেন পরিকল্পিত করছে এটাকে, এটা শতভাগ রপ্তানিমুখী, বাংলাদেশে কোনো বেচা বিক্রি করে না, এটা হলো 100% রপ্তানি করে, এটা হলো দেশ গার্মেন্টস। হ্যাঁ, এটা চট্টগ্রামে অবস্থিত। প্রথম বস্ত্রকল এটা হলো সাইহাম কটন মিল, বাংলাদেশের প্রথম বস্ত্রকল। প্রথম গার্মেন্টস পল্লী স্থাপিত হয় নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, গার্মেন্টস পল্লী। তো আমাদের এই অর্থ বছরে টার্গেট $50 বিলিয়ন, এটা হচ্ছে টার্গেট এই অর্থ বছরে। এখন আসো, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সাথে একটা দেশের কম্পিটিশন হয়, জানো কার সাথে কম্পিটিশন হয়, কার সাথে কম্পিটিশন হয় বাংলাদেশের? ভিয়েতনামের সাথে, ভিয়েতনামের সাথে। আচ্ছা, আমি একটা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন করবো, কোনটা ঠান্ডা আমাদের উত্তর দিবা। ধরো তুমি দৌড় প্রতিযোগিতায় তুমি 3 নম্বর অবস্থানে যে আছে তাকে যদি ক্রস করে ফেলো, তোমার অবস্থান কত? আচ্ছা, আমি আশা করি অনেকে সেকেন্ড দিবে, আচ্ছা ঠিক আছে। এই জন্য বলতে সবসময় মাথা ঠান্ডা রাখবে, হ্যাঁ মাথা ঠান্ডা রাখবো, অলওয়েজ কমপ্লেক্স চিন্তা করবে না। তো দৌড় প্রতিযোগিতায় তুমি 3 নম্বরকে যদি ক্রস করো, তোমার অবস্থান 3 নম্বরে এখন, মীরা ঠিক আছে, কারণ তুমি 2 নম্বরকে এখন ক্রস করো নাই। তো যাই হোক, আচ্ছা এটা একটু ইয়ে করলাম, ফান করলাম, আমাদের এটার সাথে রিলেটেড না, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এটা। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হলো এখন দ্বিতীয়। তো ভিয়েতনামের সাথে সবসময় কম্পিটিশন চলে, হ্যাঁ, এই জন্য বললাম। অনেকে তোমার ভিয়েতনাম ছিল সেকেন্ড, এখন ধরো পত্রিকা আসছে যে ভিয়েতনামকে টপ কালো বাংলাদেশ, অনেকে মানুষ ফার্স্ট হয়ে গেছে, কারণ ভিয়েতনাম সেকেন্ড ছিল, আমরা টপ কাজী মানে ফার্স্ট না, ফার্স্ট হই না, ফার্স্ট চীন, ওরা আমাদের অনেক আগে। তো ভিয়েতনামকে টপ বাংলাদেশ আবার সেকেন্ডে চলে আসছে। হ্যাঁ, এটা হলো তোমার ফেব্রুয়ারি 2022-এর ডেটা। এটা কিন্তু আমি 43 বিসিএস পড়াছিলাম তোমার হচ্ছে যে থার্ড, এখন আবার টপ 2-এ চলে আসছে বাংলাদেশ। হ্যাঁ, মনে রাখতে হবে অলওয়েজ তোমার সেকেন্ড থার্ড চলতে থাকে কম্পিটিশন বাংলাদেশের সাথে, ওদের সাথে আপডেট থাকতে হবে। তো তোর পোশাক রপ্তানিতে কোটা পদ্ধতি ছিল 31 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত, এখন সেটা নাই। অ্যাকর্ড, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। ওরা কি করে, ওরা খবরদারি করে, মাতবারি করে এখানে, মানে এখান থেকে তোমার 2 টাকা দিয়ে জামা কাপড় নিয়ে যায়, আবার তোমরা যে করো, তোমরা সেই করো, হ্যাঁ তোমরা কোয়ালিটি ইনশিওর করো, কিন্তু জিনিস কিন্তু 2 টাকা দিয়ে তাকে দিতে হবে, আবার কোয়ালিটিও ভালো দিতে হবে, তোমরা এগুলো করো সেটা করো, নানা প্রকার আইন কানুন বানাই এবং খবরদারি করে, আবার টাকা কিন্তু আবার দিবে না। অ্যালায়েন্স এটা হলো আমেরিকার খবরদারিমূলক একটা প্রতিষ্ঠান। হুম, ওরা যদি তোমার, ওদের এখানে লোকজন আসে, এগুলো হচ্ছে তোমার, এরা দেখে এখানে কোয়ালিটি ঠিক মতো হচ্ছে কিনা, শ্রমিকদের বেতন ঠিক দিচ্ছে কিনা, এগুলো করে আর কি ওরা। তো যাই হোক, এগুলো মাত্র শ্রমিকদের উন্নতি হয়। বিজেএমএ এটা বাংলাদেশ গার্মেন্টস এন্ড ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটা 1930 সালে যাত্রা শুরু হয়, বাংলাদেশের সবচেয়ে বড় তোমার হচ্ছে যে আমাদের এই যে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটা। তো এটা প্রতিষ্ঠান, এটা হলো খুবই ধনী, হ্যাঁ বাংলাদেশের অন্যতম ধনী প্রতিষ্ঠান, যারা কাউকে কি করে না, কাউকে তোয়াক্কা করে না, সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরে ওগুলো তোয়াক্কা করে না, ওরা খুবই শক্তিশালী প্রতিষ্ঠান। অবস্থান কারণ বাজার এবং ঢাকায়, ওই হাতের জিলো কিন্তু ওরা একটা ইয়ে বানাইছিল তাই না, একটা বিল্ডিং বানাইছে, কোর্ট বলছে এটা ভাঙিয়ে বলতে। হ্যাঁ,
ওরা এগুলো ভাঙে না, ওরা এগুলো পাত্তা দেয় না, ওরা গনেই না কাউরে। বিটিএমসি, এটা নাম হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। হ্যাঁ, বিটিএমসি 72 সালে প্রতিষ্ঠিত হয়, যথারীতি সাল মনে রাখতে পারলে বাদ। হ্যাঁ, শুধু জিনিসটা কি সেটা মনে রাখো। ট্রেড ইউনিয়ন, এটা শ্রমিকদের সংগঠন, শ্রমিকদের দাবি দাওয়া আদায় করার জন্য ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন। তো এই মাইক্রোফোন অফ করো, কমেন্টে প্রশ্ন করো। বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট হলো নরসিংদী জেলা। এই যে দেখো তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট, ওরা হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা করতেছে, এটা হলো নরসিংদীতে। তো মার্চেন্টাইজার মানে যে সকল ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, মানে তোমার হচ্ছে যে যারা বায়ার তাদের সাথে গার্মেন্টস এর সাথে সম্পর্ক করে দেয়, ওরা হচ্ছে যে মার্চেন্টাইজার। খুবই পরিশ্রমের জব, কিন্তু তুমি যদি 2 থেকে 3 বছর যদি লেগে থাকতে পারো, কঠোর পরিশ্রম করতে পারো, তবে অবশ্যই তোমার জুতার তলা ক্ষয় করতে হবে। যদি প্রপারলি জুতার তলা ক্ষয় করতে পারো, 2 থেকে 3 বছরের পরে তুমি তোমার মান্থলি তোমার আয় হবে, তোমার হচ্ছে 7 ডিজিট থেকে আয় হবে, 7 ডিজিট জাস্ট। তবে 3 বছর ধরে তোমার জুতার তলা ভালোভাবে ক্ষয় করতে হবে। জুতার তলা ক্ষয় না করলে কিন্তু আবার হবে না। সো ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং জব, টাফ জব, কিন্তু হাইলি পেড জব যদি তুমি প্রপারলি করতে পারো। তো আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক ছেলেপিলে মার্চেন্ডাইজিং এ যাওয়া উচিত, যেহেতু এখন ইন্ডিয়ানরা মার্চেন্ডাইজ হিসেবে কাজ করে বাংলাদেশে, নেপালিরা কাজ করে, কিন্তু খুবই পরিশ্রমের। হ্যাঁ, ইফতেকার বলছে খুবই পরিশ্রম, তাই না ইফতেকার? ভয়ঙ্কর রকম পরিশ্রমের জব। জি ভাই। এখন হচ্ছে বাইং হাউস কি জিনিস, এটা হচ্ছে তোমার গার্মেন্টস মালিক বিদেশি ক্রেতাদের মধ্যে যে প্রতিষ্ঠান যে তোমার ইয়ে করে, মধ্যস্থ করে, তারা বলে বাইং হাউস। আর ব্যক্তি যে তোমার করে, ব্যক্তি না বলে মার্চেন্ডাইজার। হ্যাঁ, ওকে। কুটির শিল্পের জন্য বিখ্যাত পণ্য, এখানে তোমার হচ্ছে দেখা যাচ্ছে, তোমার কি দেখা যাচ্ছে, এখানে সিল্ক শাড়ি দেখা যাচ্ছে, আগে দেখা যাচ্ছে তাঁতের শাড়ি দেখা যাচ্ছে। তো এখানে আসলে আমি তোমাদের দেখাইলাম জিনিসটা, তো তোমরা সামনে তোমার সামনে কোনো অকেশন আছে নাকি আমাদের? আমি জানি না অকেশন আছে কিনা, থাকলে আমি ভুলে যেতে চাই। তো যদি মনে রাখতে চাও, তুমি কোনো একটা গিফট কিনে রাখতে পারো, তাই না? সামনে যদি কিছু থাকে আর কি, আমি ভুলে যেতে চাই সব অকেশন, আমি মনে রাখতে ট্রাই করি না। আমি আসলে ভুলে যাই এগুলো, পয়লা বৈশাখ টোশাখ কখন আসে না যাই, এগুলো ভুলে যাওয়া ভালো, কি বল না? ভুলে যাওয়া ভালো সবসময়। মেয়েরা মনে রাখে সবসময় এগুলো, মনে করাই দেয়। আজকে তো পয়লা বৈশাখ, কিছু দিলা না। আচ্ছা, মসলিন শাড়ি, এটা হচ্ছে তোমার মুঘল আমল ঢাকা তৈরি হইতো। আর যাতে জাদুঘরে এক টুকরা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যাতে জাদুঘরে এক টুকরা এখন রয়েছে। একমাত্র রেওন মিলটি, এই যে সুতা বানা যে রেওন মিল, হ্যাঁ, রাঙামাটি চন্দ্রঘোনায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র যারা পোশাকের একক বৃহত্তম বাজার, সবচেয়ে বেশি ওরা বাংলাদেশ থেকে নেয়। দেখছো, যুক্তরাষ্ট্রে আমরা যদি ওদেরকে মিয়া কম টাকায় পণ্য না বেচতাম, ওরা সব উদাম থাকতো মিয়া, ওরা কাপড় কিনতে পারতো না। আমরা তো ওদেরকে কম দামি জিনিস বেচতে পারি, বলে আজকে কিনতে পারতেছি না, ওরা আমাদের সাথে খবরদারি করে না। আমরা ওদেরকে $1 টি শার্ট বেশি বলো, আজকে তোমার জামা কাপড় তোমার হচ্ছে যে কিনে পড়তে পারে, আবার খবরদারি করে সবকিছুতেই, টাকা আবার দিবে না। মানে ইউরোপিয়ানরা হচ্ছে তোমার, ওরা খুবই, ওরা উপর দিয়ে ভালো ভালো কথা বলে, ভিতর দিকে কিন্তু তোমার টনটনা। তো দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষ করে জার্মানি। হ্যাঁ, এখানের মধ্যে ওরা সব ডাবল স্ট্যান্ডার্ড, উপর দিয়ে কথা বলে ভিতরে একটা। কোটামুক্ত বিশ্ব বাণিজ্য প্রবেশ করে 1 জানুয়ারি 1995 সালে, যথারীতি ডেট মনে রাখতে পারলে বাদ, মনে রাখতে পারলে ভালো। তো শ্রমিকদের আমি দেখি ন্যূনতম মজুরি কত, প্রথম মজুরি ছিল 630 টাকা, এখন দেখি বর্তমানে কত, দেখি একটু। তো অনেক ওদের আন্দোলন হয়, ওরা 11 গ্রেডের বেতন কাঠামোর প্রস্তাব করছে ওরা। তো আমরা দেখি এখন তোমার হচ্ছে যে ওদের কি অবস্থা এখন। তো ওদের খুবই খারাপ অবস্থা, তাই না? ওরা অনেক বেতন কম বেতনে ওরা আমাদের দেশকে আগায় নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখন ওদের বেতন কাঠামো, যেখানে তোমার 7টা গ্রেড আছে, 7টা গ্রেডের মধ্যে 8,000 না, কি আবার 8,400, 8,000 তো মনে হয়। আচ্ছা, আই হ্যাভ টু চেক, ইফতেখার বলতে পারবে, আমি লেটেস্ট এটাই পাইছি। 8,000 সম্ভবত, 8,000, হ্যাঁ 8,000 তোমার সবচেয়ে ন্যূনতম হলো 8,000। ওকে, তাহলে এটা হচ্ছে এখন 7টা গ্রেড আছে বর্তমান বেতন কাঠামোতে। ওরা আসলে আরো চাইছিল, বাট দেওয়া হয় না। তো মিনিমাম হচ্ছে 8,000 টাকা। শিশু শ্রম মুক্ত করা হয় 2005 সালে। তো যদিও শিশু শ্রম ওরা বলে, কিন্তু ওরা হচ্ছে সার্টিফিকেট দেখায় ওরা চেষ্টা করে তাকে 18+ দেখাইতে। গার্মেন্টস শিল্পের নিরাপত্তার জন্য শিল্প পুলিশ গঠিত হয় 31 অক্টোবর 2013-তে। তো দেখো পুলিশ ওদেরকে নিরাপত্তা দিচ্ছে, এখানের মধ্যে লাঠি দিয়ে নিরাপত্তা দিচ্ছে, এখানের মধ্যে দেখে যে লাঠি, তারপর আরো অনেক জিনিসপত্র দিয়ে ওদেরকে প্রপার নিরাপত্তা দিচ্ছে এখানের মধ্যে। 31 অক্টোবর 2013 সালে। এটা নাম হলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। হ্যাঁ, শৃঙ্খলা, প্রগতি এবং নিরাপত্তা, এটা স্লোগান। কমপ্লায়েন্স মানে হচ্ছে সরকারের বিধিবদ্ধ আইন, বিধিবিধান ও নীতিমালা প্রপারলি ফলো করা, এটা হচ্ছে যে কমপ্লায়েন্স। এখন আসলে আমরা কয়েকটা শিল্প নিয়ে আমরা এখন, তাহলে আমরা গার্মেন্টস শিল্প নিয়ে একটু কথাবার্তা বললাম, এখন আমরা একটু ওষুধ শিল্প নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ,
দেশের চাহিদার 98% ওষুধ দেশে উৎপাদিত হয়, খুবই ভালো ব্যাপার আমাদের জন্য। বাংলাদেশের 56টা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ওরা হচ্ছে যে বিভিন্ন দেশে ওরা রপ্তানি করে। দেশের সংখ্যা 148। এটা আমি অর্থনৈতিক সমীক্ষা থেকে নিছি, লাস্ট অর্থনৈতিক সমীক্ষা 2021 থেকে। এটা কিন্তু আবার কোনো বইয়ের মধ্যে তোমার হচ্ছে যে 160টা দেয়া আছে, বাট আমরা সরকারি ডাটা ফলো করবো সবসময়। হ্যাঁ, গভর্নমেন্ট ডাটা বলে 148টা দেশে লাস্ট যে আমাদের অর্থনৈতিক সমীক্ষা সেখান থেকে নেওয়া হয়েছে। এটা 160ও দেওয়া আছে কোনো কোনো বইতে। সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে, কমেন্টে বলো তো কে যে বেশি ওষুধ রপ্তানি করে? মিয়ানমার। ও বেটা, নায়িকার ছবি দিছে কোন দেশে? আমি একটা গুগলে সার্চ দিলাম, যে বললাম যে তোমার হচ্ছে যে ওই দেশে সবচেয়ে তোমার হচ্ছে যে তোমার সুন্দরী মহিলাকে কয় উনি, সব শ্রীলঙ্কা। বেশি ওষুধ রপ্তানি করে, বইয়ের মধ্যে মিয়ানমার আছে, আমি জানি সেটা। এই দেখো, আমি তখন দেখো তোমাদের জন্য কত কঠোর পরিশ্রম করি সকাল সকাল থেকে ডাটা ইয়ে করার জন্য। দেখো এই যে শ্রীলঙ্কার লোকে দেখো কত তোমার, হয়তো 1 2 3 4 5 6 7 8, 2 কোটি। হ্যাঁ, 2,45,00,000। আর 1,96,00,000। না, 2,04,00,000, সরি, 2,04,00,000। 2,04,00,000 আর 1,96,00,000, মানে মাত্র $8,00,000 পার্থক্য। এই এখন তাহলে শ্রীলঙ্কার সাথে কি আছে, টপে আছে। এটা বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ। আচ্ছা, তোমার নিউজ পিক আপ করার সময় সবসময় বি কেয়ারফুল। প্রথম আলো, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড, মানে টিভিএস যেটা, দা বিজনেস স্ট্যান্ডার্ড, তারপর প্রথম আলো। হ্যাঁ, এগুলো সবসময় তোমার হচ্ছে যে এগুলো নিউজ যদি লেখে সেটা তুমি নিবা। কিন্তু বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, এগুলো নিউজ কখনো নিবা না, এগুলো ফেক, ভুয়া। কালের কণ্ঠ, তারপরে তোমার বাংলাদেশ প্রতিদিন, এদের নিউজের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এরা তো তোমার ডেডিকেটেড কোন টিম নাই ওদের ওইটা নিউজ করার জন্য। ওদের যে স্পোর্টস নিউজ করে, সে বাণিজ্য নিউজ করে, মানে সে আবার বিনোদন নিউজ করে, সে সবই নিউজ করে একলা। কিন্তু প্রথম আলোতে ডেডিকেটেড টিম আছে, যে বন্দর বিট করে শুধু বন্দর দেখে, যে বাণিজ্য করে সে শুধু বাণিজ্য দেখে। হ্যাঁ, যে যেটা করে সে শুধু সেটাই দেখে। ওদের আলাদা আলাদা টিম আছে ওদের। সো তোমরা এই জন্য পত্রিকা, সব পত্রিকার রিপোর্ট কখনো নিও না, ফলো করবে যে আসলে যেমন ডেইলি স্টার, ওদের রিপোর্ট তুমি নিতে পারো সবসময়। ফলো, এই যে মনে, এটা হলো টিভিএস থেকে নেওয়া রিপোর্টটা। সরকারিভাবে প্রথম ওষুধ রপ্তানি করছে তোমার, সেটা হচ্ছে তোমার, আচ্ছা, কালো ঘন্টা কি আমি নিষেধ করছি, আবার কারে বলো না, এটা আবার পরে আমার উপরে আবার প্রেশার আসতে পারে। এটা অন্য দেশের কালো ঘন্টা আর কি। তো বাংলাদেশ সরকারও এখন শ্রীলঙ্কা ওষুধ রপ্তানি করবে। হ্যাঁ, সরকারিভাবে ওষুধ রপ্তানি হবে শ্রীলঙ্কায়। মেধাসত্ব ছাড় জিনিসটা কি? বাংলাদেশ যে তোমার হচ্ছে যে ওই যে এই যে তোমরা যে কম দাম ওষুধ কিনো, কেমনে কিনো? কারণ ওষুধের কোনো পেটেন্ট, কোনো খরচ দেওয়া লাগে না, বুঝতে পারছো? আমেরিকাতে ওষুধের দাম অনেক বেশি, ইউরোপ ওষুধের দাম অনেক বেশি, সৌদি আরব ওষুধের দাম অনেক বেশি। বাংলাদেশে কেন কম? কারণ যে এবার আবিষ্কার করছে সেবারের কোনো টাকা দেয়া লাগে না, পেটেন্টের কোনো টাকা দেয়া লাগে না, শুধু মলিকুলটা নিয়ে ওষুধটা বেচতে পারে। এই ছাড়টা 2033 সাল পর্যন্ত পাবা। এটা 2023 সাল পর্যন্ত থাকার কথা, কিন্তু বাংলাদেশ কান্নাকাটি করে শুরু করছে কবে, আমরা গরিব ভাই, আমরা ওষুধ না খাই মারা যাবো। তখন তোমার হচ্ছে যে ওরা 10 বছর বাড়াই দিচ্ছে। ঠিক আছে, 33 সাল পর্যন্ত তোমরা পেটেন্ট দিতে হবে না। 33 সালের পরে কিন্তু ওষুধের দাম ডাবল ট্রিপল হয়ে যাবে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, এটা বাংলাদেশের একমাত্র সরকারি কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে এখানে মহাখালীতে। তো এটা এটা প্রথম নাম ছিল তোমার গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি, জিপিএল। হ্যাঁ, এটা কেন্দ্র সরকারের অধীনে কাজ শুরু করে। তো 83 সালে এটা এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নামে পুনর্নামকরণ করে। এটা সালটা নিয়ে অনেক বই, অনেক কিছু বেসিক বিধ অনেক কি কি জানি লিখছে যে এখানের মধ্যে। এটা এটা পুনর্নামকরণ হয় 83 সালে। এটা হলো এসেনশিয়াল, ইডিসিএল নামে হয় তোমার হচ্ছে 83, ইডিসিএল। কোথাও 82 লিখছে, এটা আমি চেক করে দিছি, এটা 83 হবে এটা। হ্যাঁ, যেটা আমাদের প্রতিষ্ঠান, সো আমি জানি এটা সার্টেন যে এটা 83 সাল এটা। কিন্তু প্রথম এটা যে মাদার অর্গানাইজেশন 62 সালে স্টার্ট করে, দেখা যাচ্ছে না মানে কি এই সবার স্টার্ট কি দেখা যাচ্ছে? 62 সালে মাদার প্রতিষ্ঠান এটা হচ্ছে তোমার শুরু হয়। সো এগুলো মনে রাখবে, গুরুত্বপূর্ণ তারিখ। ওষুধ শিল্প, তো ওষুধ শিল্প পার্ক গঠিত হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়। হ্যাঁ, বাংলাদেশে আলু উৎপাদনের প্রথম কে কমেন্টে রিপ্লাই করো। আলু উৎপাদনে কে আছে টপে বলো, বগুড়া। কমেন্টে লিখো। জাহিদ বলতে মুন্সিগঞ্জ, জাহিদ কান্দর উঠবস করো 2 বার, কারণ এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কান্দর উঠবস করো, মুন্সিগঞ্জ বলছো যে, আমি তো ক্লিয়ার করে দিলাম যে এটা তোমার এখন আর মুন্সিগঞ্জ নাই, তাই না? এখন আসো তোমার বাংলাদেশের প্রতিষ্ঠানের এরকম যে তথ্যগুলো আমরা চেঞ্জ হলে নিজেরা সবসময় আলোচনা করতে থাকবো, তাহলে ভুল হবে না এগুলো। হ্যাঁ, তো লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে যে কোম্পানি বাংলাদেশের, তার নাম হল বেক্সিমকো ফার্মা, সালমান এফ রহমানের কোম্পানি। তো ওরা তোমার হচ্ছে যে লন্ডন স্টক এক্সচেঞ্জে ওরা লেনদেন শুরু করছে। তো এখানে আমি ছবিগুলো দেখো, এই মাইক্রোফোন অন করতেছে কে? মাইক্রোফোন অন করো না। তো দেখো, আমি আমার ছবির মধ্যে কি আছে, যে সানোফি একটা কোম্পানির নাম লেখা, সানোফি একটা বিদেশি কোম্পানি। তো বেক্সিমকো ফার্মা ওরা সানোফিকে অধিগ্রহণ করছে।
এখন কোম্পানির নাম হচ্ছে অধিগ্রহণ করে সানোফি বেক্সিমকোর সাথে অধিগ্রহণ করে নতুন একটা কোম্পানি, তার নাম হলো সানোভিয়া। সানোভিয়া এটা হচ্ছে নতুন কোম্পানি, এটা বেক্সিমকোর আন্ডারে। বেক্সিমকো আরেকটা কোম্পানিকে অধিগ্রহণ করছে, সেই কোম্পানির নাম হচ্ছে এখন নোভিস্তা। নোভিস্তা কিন্তু বেক্সিমকোর সাবসিডিয়ারি। হ্যাঁ, কেনিয়াতে কারখানা করছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কোম্পানি, তার নাম হলো স্কয়ার ফার্মা। হ্যাঁ, ওরা কেনিয়াতে কারখানা করতেছে। আমাকে অনেকে বলে যে ভাই স্টক মার্কেট তো বুঝি না। ওকে তুমি না বুঝলে একটা কাম করো, প্রতি মাসে স্কয়ার ফার্মা কেনো শুধু। তুমি জানো স্কয়ার ফার্মার ব্যবসা ও তো কোনোদিন কমবে না, সবসময় বাড়বে, সবসময় প্রফিটে থাকবে, এখন কোনো লস খাবে না, যেহেতু ওদের ম্যানেজমেন্ট খুব ভালো। আমি বলি যে তুমি ব্যবসা না বুঝো, তুমি তিনটা কোম্পানির স্টক কিনবে সবসময়, একটা হলো গ্রামীণ ফোন, একটা হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, একটা স্কয়ার ফার্মা। এটা কিনে থাকো প্রতি মাসে, জীবনে লস হবে না। হ্যাঁ, অনেক লাভ হবে, কোনোদিন লস হবে না। শ্বাস শিল্প, তাহলে আমরা এখন তোমার ওষুধ শেষ করলাম, এখন সারে আসি চলো। মোট সার কারখানা আছে 8টা। এটা হলো প্রথম সার কারখানা, ফেঞ্চুগঞ্জ। হ্যাঁ, এই যে দেখো ফেঞ্চুগঞ্জ, নাম কি কোম্পানির নাম কি? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। হ্যাঁ, এটা হলো ওই তোমার এনএস দত্তদের আর কি, এনএস দত্ত তোমাদের এখানে না, এটা 61 সালে সিলেটে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা। আমাদের বলছে তোমার টাকা নাই, শোনো তোমাদের একটা বুদ্ধি দেই। ধরো স্টক মার্কেটে তোমরা আসবে, আবার তোমার টাকা নাই, যেটা করবা তুমি স্টকের উপরে কিছু কোর্স মোর্স করবা, একটু জ্ঞান অর্জন করবা, কইরা তুমি অল্প অল্প বিনিয়োগ করে আগে দেখবা, জিনিসটা বুঝার চেষ্টা করবা, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিবা, টাকা নিয়ে কমেন্ট দেন আপনি একটু ব্যাংকে রাখছেন তো কত টাকা লাভ করেন, 9% লাভ দেয় সঞ্চয়পত্রে, আমার থেকে দেন স্টক মার্কেটে বিনিয়োগ করে দিব, আমি বছরে 20% আপনাকে রিটার্ন দিব, তবে আমাকে এখানে 5% দিয়ে দিয়েন। হ্যাঁ, তাহলে 15% আপনি লাভ পাবেন। এমন অনেক স্টক আছে যেগুলো তুমি বছর গ্যারান্টি সহকারে 20% প্রফিট পাবা, গ্যারান্টি আছে ওইটা যে পাবা তুমি। তাহলে এইভাবে বুদ্ধি খাটাইতে হয় মিয়া, তোমরা তো বুদ্ধি খাটাতে পারো না, অনেক বুদ্ধি খাটাবা। আমি জীবনে কোনোদিন নিজের টাকায় ব্যবসা করি না, মানুষের উপরে আপনি টাকা দেন, আমি আপনি এই ব্যবসাটা করে দিই, দেখুন আপনার লাভ হবে অনেক, তো সে আমাকে তখন দেয়। ইউরিয়া সারের কাঁচামাল, এটা হচ্ছে তোমার মিথেন। হ্যাঁ, এখন আসো আব্দুল খালেক নামে একজন লোক, সে হচ্ছে তোমার স্বর্ণা সার ও ফাইটো প্ল্যাংটন সারের আবিষ্কারক। ওকে, এই আমার দুটো লাইভ আছে ফজল রাব্বি, আমার আরফিন ভাই মেভিস পেজে দুটো লাইভ আছে, আমি একদিন আরো কিছু ভিডিও বানাবো ইনশাল্লাহ, ঈদের সময় কিছু ভিডিও বানাবো স্টকের উপরে, ওই লাইভ গুলাকে দেখা শেষ করে মিয়া, ওখানে বলছে যে কোনগুলা পাওয়া যায়। ট্রিপল সুপার ফসফেট, সো এটা হচ্ছে দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা, টিএসপি। টিএসপি ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড, এটা হলো কারখানার নাম, উৎপাদিত সারের নাম হলো ফসফেটিক সার কারখানা। সো এগুলো যমুনা সার কারখানা। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা। হ্যাঁ, যে তোমার গুটি গুটি যেগুলো আর কি, 26 ডিসেম্বর 1991 সালে চালু হয়। স্বর্ণার সারের নাম। হ্যাঁ, মাহমুদুর রহমান তোমার নাম কি স্বর্ণা? তোমার নাম তো মিতু না? এখন আসো কর্ণফুলী সার কারখানার নাম হলো কাফকো। সো সঙ্গে বলে কাফকো, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা বেসরকারি খাতে বাংলাদেশের একক বৃহত্তম সার কারখানা, বেসরকারি খাতে একক বৃহত্তম। হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকার এবং জাপানের যৌথ উদ্যোগে। এটা বিশাল বিশাল, মানে তোমার ছোটবেলায় সন্দীপ থেকে যখন চট্টগ্রাম আসতাম, কর্ণফুলী ঢুকতেই প্রথমে এটাকে দেখতাম, কাফকো দেখা যাইতেছে, তার মানে এখন আমরা ঢুকে গেছি কর্ণফুলীতে। শাহজালাল সার কারখানা, এটা কোনো কোনো বইতে এটাতে তোমার বৃহত্তম দিলেও উৎপাদন বৃহত্তম লিখছে বেসিক বইতে, বাট এটা দ্বিতীয় বৃহত্তম সার কারখানা। ঠিক আছে, বেসিক বইতে লেখা উৎপাদন বৃহত্তম, আসলে না, এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা, এটা আমি কনফার্ম হয়ে দিয়েছি এখানে, শাহজালাল সার কারখানা এটা। তো তাহলে এখানে একটু আমি রিভিউ করে দিচ্ছি, যমুনা সার কারখানা সর্ববৃহৎ। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে প্রথম সার কারখানা হলো ওই যে তোমার অ্যানিজত্তদের বাড়ির কাছে যেটা আছে, যে ফেঞ্চুগঞ্জ সার কারখানা। হ্যাঁ, এটার নাম হচ্ছে তোমার অরিজিনাল নাম হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ফেঞ্চুগঞ্জ সিলেট। সো বৃহৎ হচ্ছে যমুনা, সেকেন্ড হচ্ছে শাহজালাল, বাড়ি বাসা একটা আছে না? আচ্ছা ঠিক আছে। তো জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে যে, কোনো দরকার না মুখস্থ করা, শুধু একটা জিনিস মুখস্থ করা, সেটা হলো ড্যাপ ফার্টিলাইজার কোম্পানি এবং টিএসপি কমপ্লেক্স ছাড়া বাকি সবাই ইউরিয়া উৎপন্ন করে। এই ড্যাপ মানে কি বলতো? ড্যাপসার নাম শুনছো তোমরা? ড্যাপসার নাম শুনছো? ড্যাপসার দেয় না তোমার হচ্ছে জিনিসপত্র, ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার। তাহলে এখানে ড্যাপ উৎপন্ন হয়, ড্যাপসার উৎপন্ন হয়, আর এখানে টিএসপি উৎপন্ন হয়, এই দুইটা ছাড়া যত সার কারখানা সবগুলো ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে আমাকে বলো তো, যমুনা সার কারখানায় কোনটা উৎপাদন হয়? কমেন্টে লিখো সবাই। কোন ইউরিয়া বলো, কোন ইউরিয়া?
স্পেসিফিক করে বলো। গুড ইউরিয়া, রাইট, গুড ইউরিয়া, দানাদার ইউরিয়া এখানে উৎপন্ন করা হয়। এখন আসলে যে সার নির্মাণাধীন বৃহত্তম, তোমার এটা এককভাবে বৃহত্তম হবে, এটা ঘোড়াশাল এবং পলাশ সার কারখানা নরসিংদীতে। নরসিংদীতে একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, আমরা কিছু ছেলে মেয়েকে দেখতে পাচ্ছিলাম। বলতো কি ইনস্টিটিউট ছিল একটা নরসিংদীতে? প্রথমে একটা ছবি দেখাচ্ছি ক্লাসের শুরুতে, তাঁত, ভেরি গুড, তাঁত। এইভাবে যখন কোনো কিছু পড়বা, রিভিশন দিবা, পিছন থেকে রিভিশন দিবা, মনে করার চেষ্টা করবা, তখন তোমার ব্রেনের মধ্যে, তোমার ব্রেন আবার এটাকে তোমার রিসাবল করতে থাকবে, বারবার চিন্তা করতে থাকবা যে আগেরটা কি পড়ছিলাম, বারবার রিভিশন দিবা। তো আমরা এখন সার শেষ করলাম, এখন আমরা কাগজে, এখন চলো আমরা কাগজে লেখালেখি করবো একটু। কাগজ তৈরির প্রধান যে উপাদান সেটা হচ্ছে বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে কাগজ তৈরি করা হয়। তো কর্ণফুলী কাগজ কল এটা বাংলাদেশের প্রথম কাগজ কল, এটা 53 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কাগজ কল হচ্ছে বাংলাদেশে 60টা, গভর্নমেন্ট হচ্ছে 3টা, চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশি, এটা হলো গভর্নমেন্ট তোমার হচ্ছে 3টা কাগজ কল। প্রাইভেটের মধ্যে তোমার অনেকগুলো, বাকি 4টা, যেমন বসুন্ধরা এখন অনেক বড় তোমার হচ্ছে কাগজ কল। তো তোমাদের ফেভারিট যে তোমার ওনার নাম কি না, তানবীর ভাইয়ের কল, তানবীর না, কি নাম না ওনার নাম, আনবীর, হ্যাঁ আনবীর ভাইয়ের তোমার হচ্ছে যে কাগজ কল অনেক বড়। সো হার্ডবোর্ড মিল, হার্ডবোর্ড মিল হচ্ছে তোমার 4টা। হার্ডবোর্ড দিয়ে কি করে? লেখে হার্ডবোর্ড দিয়া, কি করে হার্ডবোর্ড দিয়া লেখালেখি করে? ফার্নিচার বানায়, পার্টিশন দেয়, তাই না, ফার্নিচার বানায়। সর্ববৃহৎ কাগজ কল হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিল। দুঃখজনক হলো সত্য, এই 2002 সাল থেকে বন্ধ হয়ে গেছে। এটা সরকারি নিউজ প্রিন্ট মিল ছিল, হ্যাঁ। তো খুলনা হার্ডবোর্ড মিলে আসি আমরা। এই হার্ডবোর্ড মিলে প্রধান যে কাঁচামাল সেটা হলো সুন্দরবনের সুন্দরী কাঠ, এটা প্রধান কাঁচামাল হার্ডবোর্ড মিলের। এখন চলো আমরা একটু জাহাজ চালাই, লেখালেখি শেষ করছি, একটু জাহাজ চালাই। তো জাহাজ সেক্টরকে, এটাকে থ্রাস্ট সেক্টর বলা হয় থাকে। থ্রাস্ট মানে হচ্ছে যেটা আমাদের অর্থনীতিকে অনেক থ্রাস্ট করে আগে নিয়ে যাবে, এটা বলা হয় থ্রাস্ট সেক্টর। তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান। তো এর প্রতিষ্ঠাতা হলো বঙ্গবন্ধু, প্রতিষ্ঠিত দেশ স্বাধীনের ঠিক পরপর 72 সালের 5 ফেব্রুয়ারি। তো জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে বাংলাদেশের 3টা, খুলনা, আনন্দ এবং চট্টগ্রাম শিপইয়ার্ড। আনন্দ হলো নারায়ণগঞ্জে। এই 3টা জাহাজ নির্মাণ কারখানা, ওরা জাহাজ বানায়। খুলনা এটা হলো প্রথম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। এটা প্রথম, এটা 54 সালের প্রতিষ্ঠা হলেও ওরা তো সাথে সাথে বানাইতে পারবে না, সময় তো লাগবে। ওরা 57 সাল থেকে উৎপাদনে গেছে। এটা বাংলাদেশ নৌবাহিনী চালায়। তো নৌবাহিনী যদি চালায় তার মানে তো ওরা অবশ্যই যুদ্ধ জাহাজ বানাবে। ওরা প্রথম যে যুদ্ধ জাহাজ বিএনএস পদ্মা নির্মাণ করেছে। তাহলে প্রশ্ন আসতে হবে, বিএনএস পদ্মা এটা কে বানাইছে? খুলনা শিপইয়ার্ড বানাইছে। বাংলাদেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? বিএনএস পদ্মা। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আনন্দ শিপইয়ার্ড ওরা হচ্ছে বিদেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারী প্রথম শিপইয়ার্ড, বিদেশে রপ্তানিকারী প্রথম। আর ওরা বিশ্বমানের জাহাজ বানাইছে 1992 সালে। তবে বিশ্বমানের রপ্তানি কিন্তু 92 সালে না, রপ্তানি করছে এইটা, হ্যাঁ, তোমার 2008 সালে। জাহাজটার নাম হলো স্টেলা মেরিস। এটা হচ্ছে সমুদ্রগামী বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী জাহাজ ওরা মূলত রপ্তানি করে। এটা হলো স্টেলা মেরিস। এটা হচ্ছে তোমার 2008 সালে তোমার জার্মানির স্টেলা শিপিং কোম্পানির কাছে ওরা হচ্ছে যে প্রথম এটা হস্তান্তর করে। সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হ্যাঁ, তোমার হচ্ছে এটা তোমার চট্টগ্রামের আনোয়ার অবস্থিত। সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা। তো আমাদের দেশের প্রথম যে যাত্রীবাহী স্টিমার, তার নাম হচ্ছে যে এমভি বাঙালি, প্রথম যাত্রীবাহী স্টিমার। নৌবাহিনীর তোমার 2টা যুদ্ধ জাহাজ, অনেকগুলো যুদ্ধ জাহাজ, তার মধ্যে আমরা 2টা নাম শিখি, একটা নাম হলো সংগ্রাম, একটা হলো প্রত্যাশা। সংগ্রাম প্রত্যাশা 2টা যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় যে যুদ্ধ জাহাজ নৌবাহিনীর, তার নাম হচ্ছে বানৌজা সমুদ্র জয়। এটা কদিন আগে শো তে গেছিল, আমি শো থেকে ফিরে আসতেছিল। আমরা বানৌজা যুদ্ধ তোমার সমুদ্র জয়। এখন জাহাজ ভাঙি, চলো জাহাজ ভাঙার মধ্যে বাংলাদেশ বিশ্বে প্রথম। আর পৃথিবীর মোট জাহাজ ভাঙার 24.8% সম্পাদিত হয় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে। এটা খুবই ক্রুয়েল একটা শিল্প। প্রতি বছর জাহাজ ভাঙতে গিয়ে অনেক মানুষ মারা যায়। এটা কোনো আইন কানুন পরিবেশ কোনো কিছু সাধারণত ওরা তোয়াক্কা করে না।
খুবই লাভজনক বিজনেস, কিন্তু এটা বিজনেস করার জন্য তোমাকে অনেক পাওয়ারফুল হতে হবে, অনেক পাওয়ারফুল হওয়া লাগবে, এবং অনেক মানুষ মারা যায়, কারণ এটা তো খুবই রিস্কি একটা তোমার শিল্প, এখানে অনেক মানুষ মারা যায়, বাট সবগুলো পত্রিকা আসে না সাধারণত। তো এই জাহাজ নির্মাণ ভাঙা শীর্ষে বাংলাদেশ আবারও টপে চলে আসছে, ফাঁক দিয়া তোমার হচ্ছে যে আরেকটা প্রদেশ তোমার সংগঠন টপে আসছিল, এবং ফাঁক দিয়া আবার হচ্ছে তোমার বাংলাদেশ চলে আসছে এখন। যে সাংবাদিক করছে না মাসুদ মিলাদ ভাই, উনি হচ্ছে আমাদের জাহান রিপা ওর হাজবেন্ড, 43-তে ছিল, প্রথম আলোর বন্দর বিটে নিউজ করেনি। সো রিভিউ অফ মেরিটাইম ট্রান্সপোর্ট 2020 অনুযায়ী, সো ওরা যেটা বলছে 2019 সালে বাংলাদেশ 54.27 রিসাইকেল করছে, ভারত হলো অনেক কম। দ্বিতীয় জাহাজ ভাঙা নির্মাণ কারখানা হচ্ছে তোমার তালতলি বরগুনায়, এটা দ্বিতীয়, এটা হবে। হ্যাঁ, অনেক পলিউশন হয়, ঠিক অনেক পলিউশন হয়, এই জন্য তো তোমার মূলত বিষয়টা জাহাজ নির্মাণ কারখানা ওরা দিতে পারে না, কারণ এখানে অনেক লিগাল অব্লিগেশন আছে, মানুষ মারা যায় এখানের মধ্যে, অনেক পরিবেশ দূষিত হয়, অনেক সমস্যা আছে এখানে। অনেক টায়ার্ড হয়ে গেছে, চিনি খাই, হ্যাঁ চলো চিনি খাবো আমরা। চিনিকে বলে হোয়াইট পয়জন, হ্যাঁ সাদা বিষ। নর্থ বেঙ্গল সুগার মিল, ওটা পরীক্ষা আসবে না যে এটা চিনিকে সাদা বিষ বলা হয়। নর্থ বেঙ্গল সুগার মিল এটা বাংলাদেশের প্রথম চিনি কল, এটা প্রতিষ্ঠিত হয় 1933 সালে নাটোরে। তো কেরুয়েনকোং এটা বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল, যেটা চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত। ওদিকে লোকজন মনে হয় তোমার দাঁত ব্রাশ করা লাগে না, তাই না? এই যে নাটোর, তারপরে চুয়াডাঙ্গা, কি বলো কেউ আসো নাটোর চুয়াডাঙ্গার, ওরা আমার ব্রাশ করা লাগে না দাঁত, আর হয় না। নতুন জামাই আসছে তোমার শ্বশুর বাড়ি, হ্যাঁ শাশুড়ি 10 টাকা দিছে, যাও দোকান থেকে একটা আখ খাই আসো, জামা তো বুঝে না, জামা গুড় খাইছে চলে আসছে, গুড় খাইছি, শাশুড়ি আবার 10 টাকা দিছে, যে আখ খাই আসো, ও আবার গুড় খাই আসছে, গুড় খাই আসছে, শাশুড়ি যত 10 টাকা দেবে গুড় খাই চলে আসে, তাহলে আখ খাই কেন দিছে শাশুড়ি 10 টাকা? দাঁত সাদা হয়ে আসার জন্য রাইট। যে আমার দাঁত মাজে না আসলে, এখন শাশুড়ি তো বলতে পারতো না সরাসরি যে তুমি দাঁত মাজে আসো, আখ খাওয়ার জন্য পরামর্শ দিছে। তো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণে চিনি কল সংখ্যা হলো 15টা, এটা ক্লাসে শুরুতে বলছিলাম একবার। চিনি শিল্প ট্রেনিং ইনস্টিটিউট ঈশ্বরদী, এটা আমাদের গত ক্লাসে আসছিল ঈশ্বরদীতে। তো বিএসএফআইসি হলো বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিএসএফআইসি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, শুধু এটা জানলে হবে, সদর দপ্তর দিলকুশা ঢাকায়, এটা জানলে হবে, কখন প্রতিষ্ঠিত ছিল জানা লাগবে না। আর এগুলো দুই একটা আসলে স্কিপ করতে হবে, এত সাল মনে রাখতে পারবে না, বেশি সাল মনে রাখতে পারলে নিজের জন্ম তারিখ ভুলে যাওয়ার পরে, নিজেরটা ভুলে গেলেও ভুলে যেতে পারে, বোর্ডটা ভুললে সর্বনাশ। সিমেন্ট শিল্প, তো প্রথম যে সিমেন্ট কারখানা এটা হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা, 37 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো এখানে লেখাই আছে, দেখো এখানে স্থাপিত 37 সাল, মানে ওরা বিসিএস এর প্রতি খুব বান্ধব, বিসিএস বান্ধব, তাই না? ওরা জানে বিসিএস গুলো আসবে, এই জন্য দেখো সাইনবোর্ডের মধ্যে লেখা রাখছে যে স্থাপিত কখন হয়েছে, জানে এগুলো আসবে বিসিএস। এটা বিসিএস এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানা। তো দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা হচ্ছে লাফার্জ সুরমা, নাম ছিল আগে, এখন হোলসিমের সাথে ওরা একীভূত হয়ে এখন হয়ে গেছে এটা এনিদত্তদের ওইখানে। হ্যাঁ এনিদত্ত তোমার দেখছো ওদের এখানে সব শিল্প কলকারখানা সব এনিদত্তদের ওইখানে, হ্যাঁ তোমরা ওইখানের মধ্যে গেলে ও তোমাদের ঘুরে ঘুরে দেখাবে। এনি তোমার আছে কিনা কোনো কারখানা থাকতে পারে এনিদত্ত, এত কারখানা এনিদত্তর মধ্যে একটা থাকতে পারে মনে হয়। তো হোলসিমের সাথে একীভূত বর্তমানে হচ্ছে লাফার্জ হোলসিম, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আগে ছিল লাফার্জ সুরমা, এখন হচ্ছে লাফার্জ হোলসিম। এখন হচ্ছে তোমার চামড়াতে চলে আসি, হ্যাঁ আমরা সবসময় চামড়া বাঙালি খুব পছন্দ, আমরা যে কোনো কিছু স্লোগান দিতে পছন্দ করি, অমুকের চামড়া তুলে নিবো আমরা। তো এই চামড়া তোমার অত্যন্ত দামি জিনিস, তারপর যদিও আমাদের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ওরা হচ্ছে তোমার লোকজনকে এখন তো কাইন্ড অফ ফ্রিতে নিয়ে যায় কোরবানি চামড়া, তাই না? ঢাকার হাজারীবাগ থেকে সাভার হরিণ দ্বারা চামড়া শিল্প নগরে স্থানান্তর করা হয়েছে, এটা চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য, হ্যাঁ চামড়া শিল্প। নাফিসা এখন মাত্র 1 ঘন্টা 4 মিনিট হয়েছে, আরো তো তোমার 15-20 মিনিট থাকবোই আমরা। শেষে এমন কিছু কোশ্চেন আসবে যেগুলোতে নিশ্চিত কোশ্চেন আসবে, তো তুমি আসলে থাকতে হবে, নাহলে পরে তুমি এগুলা নিশ্চিত নাম্বার মিস করবা, শেষের দিকে রাখছি ওগুলা। চামড়ার সবচেয়ে বড় বাজার হলো চীন। সিগারেট কারখানা, এটা হচ্ছে তোমার সর্ববৃহৎ সিগারেট কারখানা ব্যাডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। ওই যে যথারীতি বললাম, তুমি স্টক মার্কেট যদি বেশি না বুঝো, তুমি শুধু ওই স্কয়ার ফার্মা ব্যাডবিসি কিনে থাকবে একদিক থেকে, আর গ্রামীণ ফোন কিনবা, তিনটা কিনবা, কোনোদিনও লস হবে না। তবে ওর দাম যখন কিনবে তখন কিনে ফেলবা আর কি, ধরো ওগুলোর দাম তো সবসময় পড়ে যায়। গ্রামীণ ফোন দেখলাম গত 20 বার দাম পরে 320 টাকা হয়ে গেছে, তাহলে কিনে ফেলবা। ব্রিটিশ আমেরিকান টোবাকো দেখলাম যে গত সপ্তাহে 500 কত 576 টাকা হয়ে গেছে, মানে যে কমে যাবে, কিনে ফেলতে হবে। এগুলো একটা স্ট্র্যাটেজি।
যে ভালো কোম্পানির দাম কমে গেলে কিনে ফেলতে হয়। প্লাস্টিক শিল্প, এটা হচ্ছে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয় 1952 সালে। স্টক নিয়ে কথা বলার অর্থ হচ্ছে তোমার ইউরোপের দেশগুলোতে হাই স্কুলে বলা মানে স্টক মার্কেট বুঝে, আমার দেশে ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টক মার্কেট বুঝে না। ওরা একটা জিনিস বুঝে স্টক মার্কেট ফাটকা এখানে লস হয়, এটা বুঝে শুধুমাত্র, আর কিছু বুঝে না। স্টক মার্কেটে সব মানুষ টাকা হারায়, এটা বুঝে, এটা ভালো বুঝে, বাট বিষয়টা সঠিক না। প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয় 1952 সালে। আর প্রথম যে প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হবে সেটা হলো ঢাকার কেরানীগঞ্জে। মেশিন টুলস কারখানা, এটা গাজীপুর, গাজীপুরিদের এখন তাণ্ডব শুরু হবে। মেশিন টুলস বানায়, এই যে নাট বল্টু যেগুলো আছে এগুলো বানায় ওরা। গাজীপুরের লোকের সাথে বেয়াদবি করে না খবরদার, কারণ এখানে কি আছে, অস্ত্র নির্মাণ কারখানা আছে। হ্যাঁ, আমাদের মধ্যে তোমাদের পারে নাকি এখানে গাজীপুরে অস্ত্র নির্মাণ কারখানা আছে, ওবার রাইফেল কারখানা আছে ওদের এখানে, দেখছে কারবার, ওরা আবার রাইফেল বানায় এখানে, গাজীপুর সেনানিবাসের ভিতরে আবার রাইফেল বানায়, কিন্তু খুব খারাপ অবস্থা। গাজীপুরের লোকে তোমরা সময় বেয়াদবি করবে না। লৌহ ইস্পাত কারখানা, এটা হলো তোমার বৃহত্তম কারখানা চট্টগ্রাম স্টিল মিল, যেটা সফটওয়্যার পার্ক, মার্কের প্রথম সফটওয়্যার পার্ক জনতা টাওয়ার, কারওয়ান বাজার, ঢাকা। তো উদ্বোধন করছে সজীব ওয়াজেদ জয়, এটা ওদের পরীক্ষা আসবে না, এটা আসতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ে উপদেষ্টা কে? এখন আসো আমরা এখন একটু ধনী লোকদের গাড়ি নিয়ে কথাবার্তা বলি। মানে প্রথম অটোমোবাইল শিল্প পার্ক এটা স্থাপিত হয় আমিনবাজার, ঢাকায়। রেয়ন, সুতো মতো নিয়ে আসি। আসলে একমাত্র রেয়ন শিল্প হচ্ছে চন্দ্রঘোনা, রাঙামাটি, আগে বলছিলাম কর্ণফুলী রেয়ন মিল। টেলিফোন, টেলিফোন শিল্প সংস্থা, এটা হচ্ছে টঙ্গীতে অবস্থিত। তো এখন আসলে টাকা পয়সা নিয়ে কথা বলি। তো হুন্ডি জিনিসটা আসলে তোমার হচ্ছে যে কি, হ্যাঁ, তো ধরো এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে যে মাহমুদা মিতু, আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে তোমার অ্যানি দত্ত, অ্যানি। তো ধরো তোমার অ্যানির জামা বিদেশ থাকে, অ্যানির জামার নাম হচ্ছে ধরো হাবলু, আর মিতুর জামাই তোমার হচ্ছে যে বিদেশ থাকে, তার নাম হচ্ছে তোমার বাবলু। হ্যাঁ, ওকে। ওরা তোমার সৌদি আরব থাকে বা দুবাইতে থাকে, যে কোনো একটা দেশে থাকে আর কি। ওরা ওরা দুজন বন্ধু হবে এখান দিয়ে, আর দুজন বন্ধু এখান দিয়ে। আচ্ছা, এখন বাবলু তোমার 1000 দেরহাম পাঠাবে বাংলাদেশে, 1000 দেরহাম বাংলাদেশে পাঠাবে, ইউএই দেরহাম পাঠাবে। হ্যাঁ, তোমার হচ্ছে যে এই দিয়ে পাঠাবে 1000 দেরহাম। তো এখন 1000 দেরহাম যদি বাংলাদেশে যদি প্রপার চ্যানেলে পাঠাইতে হয়, তাহলে তো তোমার ট্যাক্স মক্স ব্যাপার স্যাপার আছে, তাই না? ব্যাপার আছে ধরো। হ্যাঁ, তো সে করলো কি, হাবলু ওখানে আবার বড় ব্যবসায়ী, হাবলুরও করলে, হাবলু তোমার আমি দিলাম 1000 দেরহাম, হাবলু কি করলো, বাবলু 1000 দেরহাম দিয়ে দিল। হ্যাঁ, হাবলু হাবলুর বউকে বললো, এ আনি তুমি মিতুর বউ রে, তুমি 1000 দেরহামের বদলে তুমি 20,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দাও। তাইলে এখন আলটিমেটলি বাবলু তার বোর কাছে টাকাটা পৌঁছাতে পারছে কিনা বলো, টাকাটা পৌঁছাতে পারছে কিনা বলো, পৌঁছাতে পারছে তাই না, পৌঁছাতে পারছে, কারণ বাবলু হাবলুকে 1000 দেরহাম দিয়ে দিচ্ছে, আর হাবলুর বউ এনেকে বলছে তুমি মিতুকে 20,000 টাকা দিয়ে দাও। এখন বাংলাদেশের ভিতরে টাকাগুলো ঢুকছে কিনা বলো, বাংলাদেশের ভিতরে টাকাগুলো ঢুকছে কিনা, ঢুকছে নাকি ঢুকে নাই? হ্যাঁ, ঢুকে নাই। হাবলু গুলো দুবাইতে ব্যবসা করতেছে, হাবলু বাংলাদেশে এগুলা কি হয় নাই, ঢুকাই নাই। তাহলে লস হয়েছে নাকি লাভ হয়েছে? বাংলাদেশের লস হয়েছে তাই না। ইয়াকে হুন্ডি বলে, ঠিক আছে, ইয়াকে হুন্ডি বলে। তো হুন্ডি কার্যক্রম এখন কিছুটা কমছে, গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে, অনেক প্রকারের মানুষকে বোঝাচ্ছে তুমি যদি টাকা প্রপার হইতে যদি পাঠাও 2% করে বেশি অ্যাড হবে, অনেকভাবে বোঝাচ্ছে। তাও লোকজন হুন্ডিতে এখনো পাঠায় প্রচুর পরিমাণে হুন্ডি। হ্যাঁ, হুন্ডি খুব জনপ্রিয়, টাকা পাচার করার জন্য হুন্ডি খুব জনপ্রিয়। এটা তো অবশ্যই ওর একটা প্রয়োজন আছে, সেজন্য হয়তো সে করছে, কিন্তু তোমার লোকজন আরো তোমার বাংলা সবচেয়ে বেশি তোমার যে টাকা বাইরে যায় সেটা হচ্ছে তোমার হুন্ডির মাধ্যমে বাইরে টাকা চলে যায়। তো হচ্ছে তোমার হচ্ছে যে হ্যাঁ, কার না ঢুকলে পরে তুমি মৃত্যুর টাকা প্রয়োজন হলে তখন কি করবে, না টাকা পাঠিয়ে, 20,000 টাকা তো পাই গেছে, থেকে পাই গেছে, তাহলে আলটিমেটলি কি হইলো, 20,000 টাকা বাংলাদেশ থেকে এখানে এগুলো ঢুকার কথা ছিল, ওগুলো তোমার বাইরে রয়ে গেল ওগুলো। বুঝতে পারছো ইমরান? মিতু পাইছে তো 20,000 টাকা, মিতু পাইছে না? ও জানি তো বাহিনী এইভাবে পাঠায় অনেকে। ওকে, এটা মুদ্রা বিনিময়ের ব্যবসায় হুন্ডি বলে, এটা ইলিগাল। এখন আসো তোমার তাইওয়ান, এদের সাথে তোমার বাণিজ্য সম্পর্ক আছে, কিন্তু ওদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। হ্যাঁ, মানে হচ্ছে আমরা তরকারি খাবো, ঝোল খাবো না। হ্যাঁ, বাণিজ্যিক রিলেশন আছে, কূটনৈতিক রিলেশন নাই। কেন না কূটনৈতিক রিলেশন? কারণ কূটনৈতিক রিলেশন করতে গেলে চায়না আবার বাগড়া দিবে। বাইরে ভাই, আমি যে বিপদে পড়ছিলাম এই তাইওয়ান ইস্যু নিয়ে। হ্যাঁ, তোমার হচ্ছে যে ওই যে সুরক্ষা ইয়ে করার সময়, রেজিস্ট্রেশন করার সময় পাসপোর্টে আমরা কিছু কোড ক্রিয়েট করছিলাম,
যে তোমার প্রত্যেকটা দেশের কোড কি হবে, তারা কিভাবে পাসপোর্ট আমাদের কাছে পাঠাবে, এক্সেল এর মধ্যে পাঠাবে। তো আমি তাইওয়ানের নামও দিয়ে দিয়েছি মধ্যে, এখানে তাইওয়ান হংকং সব দিয়ে দিছি যে লিস্ট দেখে দেখে। তো ওখানে আমাকে ইয়া থেকে ফরেন থেকে ফোন করলো, ডক্টর আরিফিন বলছেন হ্যাঁ আপনি আসলে আপনি জানেন না আপনি তাইওয়ানের সাথে যে ঝামেলা ইয়া না, ওরাও প্রথম বললো যে আপনি কি তাইওয়ানের এর নাম কি আপনি দিচ্ছেন, বলে হ্যাঁ। তো আপনি জানেন না যে ওদের সাথে ঝামেলা চীনের সাথে? তাহলে আমি এটা তো হ্যাঁ জানি, কিন্তু হচ্ছে যে কিন্তু ওরা তো এখানে ভ্যাকসিন দিতে হবে, ওদেরকে রেজিস্ট্রেশন তো করা লাগবে। এই জন্য আমি হচ্ছে ওদের নাম ওখানের মধ্যে লিস্টে দিয়ে দিছি। চীন তো খুবই মাইন্ড করছে, যেহেতু এটা সবগুলা জায়গা ওরা পাঠা দিচ্ছে, আপনার এই লিস্টে মানে চীন ভয়ঙ্কর রকমের তোমার হচ্ছে যে মানে ডেমোক্রেসি দূরে থাক, ওদের মধ্যে ন্যূনতম হিউম্যানিটি ন্যূনতম কিছুই নাই, হ্যাঁ চীনের মধ্যে। তো বলা হয়ে থাকে আমেরিকার আন্ডারে যে বিশ্ব ছিল বহুত ভালো ছিল, চীনের আন্ডারে যখন চলে যাবে দুনিয়ার মধ্যে কোনো হিউম্যানিটি থাকবে না, এবং দুনিয়ার মধ্যে কোনো মানবাধিকার বলে কিছু থাকবে না, দুনিয়ার মধ্যে ফ্রিডম স্পিচ বলে কিছু থাকবে না। চীন ভয়ঙ্কর রকম করতে তো বোধ একটা কান্ট্রি, এবং তোমার হচ্ছে যে ওদের মধ্যে কোনো রকমের হিউম্যানিটির ধার ধারে না ওরা। না আমি শুরু করা তাইওয়ানকে ডিলে দিতে দেবে না, না বাদ দিই আমরা, ওদের সাথে আমরা পুরো অন্যভাবে ডিল করছি, সুরক্ষাতে ওদের আমরা এন্ট্রি করতে পারি নাই, পরে আমরা ওইটা ভিন্নভাবে ডিল করছি, সেটা আমাদের খুব সিক্রেট ব্যাপার। এখন আসো আমাকে বলো, বাংলাদেশ সবচেয়ে বেশি হেল্প করে কে? সবচেয়ে বেশি হেল্প করে কে বাংলাদেশকে টাকা টুকা দেখে? চিনি ফেলতো না, হচ্ছে জাপানের সবচেয়ে তোমার খুব জনপ্রিয় নায়িকা, যারা ওকে দেখে ভাবছিলা যে তোমার বিশেষ ক্যাডারের লোকে বাবা এত সোজা, জাপানের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। তো হচ্ছে যে তোমার বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য ঋণ প্রদানকারী দেশ হচ্ছে জাপান। আইডি হলো সংস্থা সবচেয়ে বেশি ঋণ দেয়, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিষ্ঠান। দেশ হিসেবে জাপান, সংস্থা হিসেবে আইডি। এখন আসলে আমরা একটা আমদানি রপ্তানি করি। সো এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা হলো তোমার চট্টগ্রামে, হ্যাঁ আগ্রাবাদে অবস্থিত। বেশি পণ্য আমদানি করে চীন থেকে, কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। তাহলে দেখো চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে, রপ্তানি পরিমাণ খুবই কম, তাহলে বাণিজ্য ঘাটতি ক্রিয়েট হবে কি হবে না? সবচেয়ে বেশি আমদানি করে, রপ্তানি খুবই কম, তাহলে হবে কেমন ক্রিয়েট হবে? সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ক্রিয়েট হবে। তো চীনের সাথে বাংলাদেশ সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি, অনেকে ভাবে ইন্ডিয়া, ইন্ডিয়া না, সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হলো চীনের সাথে। আর কি আমদানি করে বেশি? এই যে লোহা টোহা এগুলো আমদানি করে বেশি। তো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে কি আমদানি করে? খনিজ তেল আমদানি করে বাংলাদেশ, তেল। তাহলে বাণিজ্যকারী সবচেয়ে বেশি কার সাথে বলো? চায়না নাকি ইন্ডিয়া? কার সাথে? চায়নার সাথে। ওকে ওকে। তো এটা কনফিউজন, অনেকে ভাবে ইন্ডিয়ার সাথে, বাট ইন্ডিয়ার সাথে না, চীনের সাথে, কারণ সবচেয়ে বেশি আমদানি করি বাট রপ্তানি খুবই কম। দেশ ভিত্তিক রপ্তানি কার্য কম, মানে সবচেয়ে বেশি যেখানে রপ্তানি করে পণ্য সেটা যুক্তরাষ্ট্র। আর আমদানি করে বাংলাদেশ থেকে, বাংলাদেশ রপ্তানি করে মানে ও আমদানি করে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র। সংস্থা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কোনটা? জার্মানি। সো তোমার বাংলাদেশ সবচেয়ে বেশি চিন্তা আমদানি করে বলে ফেলছে অলরেডি। ইসরায়েল বাংলাদেশের সাথে কোন রকম কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক নাই, তবে বাংলাদেশ পাসপোর্টের মধ্যে আগে লেখা থাকতো যে অ্যাকসেপ্ট ইসরায়েল, সেটা এখন হচ্ছে যে লেখা নাই, উইথড্র করছে সেটা। হ্যাঁ এটা বাংলাদেশের পাসপোর্টের মান রক্ষার্থে ইসরায়েল ব্যতীত শব্দগুচ্ছ অপসারণ করা হয়েছে। মডেলটা আজকে একটু পরে দিও, সমস্যা নেই। তো বাসা বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারের শীর্ষ দেশ হলো তোমার 5টা, নেপাল, মঙ্গোলিয়া। তুমি প্রশ্ন পোস্ট করে দাও, সমস্যা নাই, ওরা একটু পরে দিবে রেজাল্ট, তুমি একটু পরে পাবলিশ করো। এর হচ্ছে 5টা দেশ, নেপাল, মঙ্গোলিয়া, বাংলাদেশ, তারপর তোমার হচ্ছে 1 2 3, দেশ কটি হলো তাহলে এখানের মধ্যে? তো 1 2 3 4 5 6 যৌথ ভাবে আছে এটা। তো বাসা ব্যবহারে আমরা হচ্ছে যে শীর্ষ ওরা হচ্ছে যে 5টা দেশ, বাংলাদেশ ছাড়া বাকি 5টা আর কি। সো খনিজ সম্পদ সময় আসি, শেষ, আমাদের ক্লাস শেষ দিকে চলে আসছে, আর মাত্র 500 মিনিট। প্রথম গ্যাস কথা আবিষ্কার হয় 55 সালে সিলেটের হরিপুরে। সব মানে নিজের এখানে, ওদের এখানে প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস ওদের এদিকে। তোমাদেরও তো গ্যাস আছে, তোমাদের হচ্ছে পেটে আর কি, এদের গুলা মাটির নিচে, তোমাদের গুলা পেটে গ্যাস থাকে প্রচুর। উত্তোলন শুরু 57 সালে, তাহলে আবিষ্কার হয় 55 সালে। এর মধ্যে ওরা হচ্ছে তোমার এদের বাসাটা আছে না, ওরা সবই ওদের বাসার কাছে, দেখছেন কারবার। 2 বছর পর উত্তোলন শুরু করছে 57 সালে। তো মোট গ্যাস ক্ষেত্র হয়েছে 28টা, সর্বশেষ ওটা এদের বাসার কাছে। কোথায় হয়েছে? এটা যোগীগঞ্জে পাইছে, এটা 28তম গ্যাস ক্ষেত্র সিলেটের যোগীগঞ্জে, যেখানে 50 মিলিয়ন ঘনফুট উত্তোলন আশা করতেছে বাপেক্স। উপকূলাঞ্চল গ্যাস ক্ষেত্র আছে 2টা, সাঙ্গু এবং কুতুবদিয়া। 88 সালে বাংলাদেশ সরকার গ্যাস সম্পর্কে 23টা ব্লকে ভাগ করছে। প্রাকৃতিক গ্যাস তোমার হচ্ছে যে সমুদ্রকে 26টা ব্লকে ভাগ করা হয়েছে, 11টা অগভীর, 15টা হচ্ছে গভীর।
আমাদের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হচ্ছে অলমোস্ট 95 থেকে 99%। আর সিএনজি মানে হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা হলো কম্প্রেস করলে তুমি এটা লিকুইড হয়ে যাবে। কয়লা, এবার 5টা কয়লা খাত আবিষ্কার হয়েছে। তো 1959 সালে প্রথম তোমার অনেক গভীরতায় কয়লা আবিষ্কার হয়। আবিষ্কৃত সকল কয়লা খনি উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। আর আইভরি ব্ল্যাক এটা হচ্ছে অস্থিজ কয়লা। হ্যাঁ, দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় এটা হচ্ছে মানুষের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। আর সবচেয়ে বড় কয়লা খনি তো যথারীতি দিনাজপুর জেলায় দিঘিপাড়া কয়লা খনি। বিটুমিনাস কয়লা পাওয়া যায় এটা বড়পুকুরিয়া কয়লা খনিতে। আর মানে সবচেয়ে বেশি যে কয়লাটা পাওয়া যায় তার নাম লিগনাইট কয়লা। অস্থিজ কয়লা, অস্থি থেকে যেটা উদ্ভব হয়েছে। কয়লা কেমন প্রডিউস হয়? কোটি কোটি বছর মাটির নিচে যখন চাপা পড়ে থাকে জীবাশ্ম, তখন এটা কয়লাতে কনভার্ট হয়ে যায়। আবিষ্কৃত 5টা কয়লা ক্ষেত্রের মধ্যে কয়লার এই যে এটা মুখস্থ করা লাগবে না, মোট মজুদ। ব্ল্যাক গোল্ড বা কালো সোনা এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং সেন্ট মার্টিনে পাওয়া তেজস্ক্রিয় পদার্থ। এটা আবিষ্কার করে পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা OH কবির। ইউরেনিয়াম এটা এটা এনে দক্ষিণে পাওয়া গেছে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। মারাত্মক, মানে পারমাণবিক বোমা বানায় উল্টাই দিবে কিন্তু ওরা, বোমাটা বানায়, সাবধান কবি। সমুদ্র পরিবহন অর্থনীতি, বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর আছে, চট্টগ্রাম, মংলা এবং পায়রা। বিদ্যুৎ দিয়ে আমরা আজকে মোটামুটি শেষ দিকে চলে আসছি। তো রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 অর্জনের লক্ষ্যে তোমার 2021 সালে টাকা ছিল 24,000 মেগাওয়াট, 30 সালে হচ্ছে তোমার এখানে 40,000 মেগাওয়াট, 41 সালে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। তো 21 সাল যেহেতু চলে গেছে, সো তোমরা শুধু মনে রাখবা 30 সালের মধ্যে বাংলাদেশ 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার প্ল্যান হাতে নিছে। 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট, হ্যাঁ, আর 41 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ। 21 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বাংলাদেশ 15%, আর 30 সালের মধ্যে 20%। 21 সাল যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে 30 সালটা মনে রাখো, 20% এখানের মধ্যে সোলার মোলার এগুলো থেকে উৎপাদন করা হবে। তো পল্লী বিদ্যুৎ বোর্ড এটা প্রতিষ্ঠিত 1977 সালে। রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, ওরা পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়। হ্যাঁ, এত লিপিতে কারণ থাকে না, আচ্ছা, খুবই দুঃখজনক। মানে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা, কুষ্টিয়া। আর একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙামাটি, এটা হচ্ছে 1962 সালে এটা প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান পিরিয়ডে। বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র। আর প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলায়। আর প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র এটা সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র। প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এটা অলরেডি বলা হয়েছে, দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। এখন আসো উইন্ডমিল। বাংলাদেশের উইন্ডমিল প্রকল্প হচ্ছে এখন পর্যন্ত 3টা, চট্টগ্রাম, কক্সবাজার এবং ফেনীতে। হ্যাঁ, সো উইন্ডমিল বানানো নিয়ে তোমার খুব বিখ্যাত মুভি দ্য বয় হু হার্নেল দ্য উইন্ড, অনেকে দেখছো, রাইট? তো যারা দেখো না, তুমি দেখতে পারো। একটা মানুষ তার স্বপ্নের পিছনে যদি ছুটে, সো তাহলে সেটা আসলে পরিণতি কি হবে? তুমি একটা জনপদ ভাগ্য চেঞ্জ করে দিতে পারো। বাংলাদেশ বিমান সংস্থার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড়। তো মাঝে মধ্যে আকাশে শান্তি নীড়, মাঝে মধ্যে আবার তোমার কৃষি জমিতে শান্তি নীড় প্রতিষ্ঠা করে ফেলে, আবার মাঝে জঙ্গলে মাঝে মধ্যে শান্তি নীড় হয়ে যায়, তাই না? মাঝে মধ্যে আমরা হচ্ছে চলে আসি ওগুলো ইয়া দেখতে, তোমার বিভিন্ন কৃষি জমিতেও ভূপাতিত হয় না। বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে খুলনা বার্জ মাউন্টেড। এখন আসো বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। এই যে পাখি উঠতেছে, বলাকা, ডিজাইন করছে কামরুল হাসান। তো আন্তর্জাতিক বিমানবন্দর 3টা, আভ্যন্তরীণ হচ্ছে 12টা। চিঠিপত্র আমরা লেনদেন করি। বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর এটা হচ্ছে ঢাকার যে জিপিও জেনারেল পোস্ট অফিস, সেখানে পুরানা পল্টনে। আর একমাত্র পোস্টাল একাডেমি হলো রাজশাহীতে। উদ্বোধন অপেক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প 2020 সালের নিউজ, উদ্বোধন তো অলরেডি হয়ে গেছে, সেটা হলো এটা। ছাদে স্থাপিত সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের কারখানা ভবনের ছাদে। ছাদে বসানো সবচেয়ে বড় সোলার। এই দেখো পুরো ছাদের মধ্যে ওরা এটা করবে, অলরেডি করে ফেলছে অবশ্য। সো থ্যাংক ইউ। আমরা অবশ্যই সেরির আগে স্লাইডগুলো আপলোড করে দিব, আরো যে স্লাইড আপলোড হবে গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। 44 শিল্প থেকে অবশ্যই কোশ্চেন আসবে, যেহেতু তোমার 43 আসে নাই, 41 আসে না, তার মানে কোশ্চেন আসার জন্য রেডি হয়ে বসে আছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা জিনিসটা পড়ে ফেলবা নিজেরা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।